মিড টার্ম পরীক্ষা হওয়ার আগে আমরা একটা কন্টিনিউয়াস অ্যাসেসমেন্টের পরীক্ষা নিব সামনের সপ্তাহে। কন্টিনিউয়াস অ্যাসেসমেন্টের মধ্যে এই আজকের সহ যে 3টা ল্যাব আমরা করছি, এই 3টা ল্যাবের বিষয়ক প্রশ্ন থাকবে। এটা গুগল ফর্মে আমরা পরীক্ষাটা অ্যারেঞ্জ করব। ওটার মধ্যে অর্ধেক কোশ্চেন থাকবে হলে গিয়ে থিওরিটিক্যাল ব্যাপারে, মানে এই সাবজেক্টগুলোতে কি কি শিখছেন 3টা এক্সপেরিমেন্টে। আর অর্ধেক থাকবে হলে গিয়ে প্রোটিয়াস রিলেটেড, মানে এই সিমুলেশনগুলো প্রোটিয়াসে কিভাবে করছেন ওইটার কিছু এমসিকিউ কোশ্চেন দিয়ে সাজানো হবে আর কি কুইজটা। তো এভাবে আমি চেষ্টা করব 2টা বা কত 3টা মার্কসে স্যার? কন্টিনিউয়াস অ্যাসেসমেন্টে যত মার্কস থাকে ওটা এভারেজ করে দিব আর কি। মানে 3টা পরীক্ষা নিব বা 2টা পরীক্ষা নিব কুইজের মতো, নিয়ে তারপর এটাকে এভারেজ জি করে স্যার, বুঝতে কন্টিনিউয়াস পারছি। অ্যাসেসমেন্টের মার্কটা দিয়ে দিব। তো এটার জন্য আপনাদের থিওরিটা ওকে। যেরকম জানা থাকা লাগবে, থিওরিটা তো আপনারা সামনে বই রাখলে বা ইন্টারনেট থেকে সার্চ করেও বের করতে পারবেন। কিন্তু প্রোটিয়াসের ট্রিক্সগুলো আপনারা ইন্টারনেট থেকে সার্চ করে বের করতে পারবেন না যদি আপনাদের জানা না থাকে। সো আমি রিকোয়েস্ট করব জি স্যার। যাদের ল্যাপটপ নাই, যারা অন্য কোনো গ্রুপের সঙ্গে প্র্যাকটিক্যাল করতেছেন, ওনারা দয়া করে যখন সিমুলেশনটা রান করবেন তখন একসাথে জুমে রান করবেন। কারণ আপনাদের রিপোর্ট দেখে আমার যেটা মনে হয় যে আপনারা যখন এক্সপেরিমেন্টটা রান করেন তখন একসাথে রান করেন না, হয়তো ডেটা নিয়ে নেন, পরে ডেটা নিয়ে নিয়ে তারপরে রিপোর্টটা লেখেন। আমি রিপোর্টটা পড়ার পরে যেই ফিলিংটা পাই যে একজনই হয়তো, একজন বা দুইজন হয়তো এক্সপেরিমেন্টটা রান করেন একসাথে জুমে। সো সেই ক্ষেত্রে দেখা যায় ওই 2-3 জনের রিপোর্ট পড়লেই বোঝা যায় যে এরা আসলে বুঝি করছে কাজটা, ওদের রিপোর্টে ইনফরমেশনও বেশি থাকে। ওয়ারেস যারা শুধু ডাটা কালেক্ট করে বসায় দেয় আর ল্যাব রিপোর্টটা কপি করে বসায় দেয়, ওদের রিপোর্ট পড়লেই বোঝা যায় যে ওরা কি করছে। সো আলটিমেটলি আপনারা যখন ওই পরীক্ষাগুলো দিবেন, ভাইভা বা কন্টিনিউয়াস অ্যাসেসমেন্ট, যাদের ল্যাপটপ ছিল না বা যারা জুমে একসাথে এক্সপেরিমেন্ট করেন নাই, ওরা কিন্তু মানে একটা ডিফারেন্স ক্রিয়েট করবেন। ওদের ভাইভা নিলেই বোঝা যাবে যে এরা আসলে কিছু করেনি। যেহেতু আপনাদের সবার ল্যাপটপ নাই, এটা এখন ল্যাপটপ কেনারও কোনো উপায় নেই, এই জন্য আপনারা যখন পারবেন একসাথে এক্সপেরিমেন্টটা রান করবেন। আর যদি আমি দেখি যে না, কন্টিনিউয়াস অ্যাসেসমেন্টের রেজাল্ট আপনাদের ভালো হচ্ছে না, রেজাল্ট ভালো নেই, যাদের গ্রুপ লিডার ওদের রেজাল্ট ভালো, বাকিদের রেজাল্ট ভালো নেই, তখন আমাকে বাধ্য হয়ে যেটা করতে হবে যে পরের ক্লাস থেকে আমরা যে এক্সপেরিমেন্টটা করব, এক্সপেরিমেন্টটা লাইভ করতে হবে, মানে ক্লাস চলাকালীন অবস্থায় করতে হবে ব্রেকআউট রুমে। আপনাদের গ্রুপ লিডার অনুযায়ী ব্রেকআউট রুম করে দিব। ব্রেকআউট রুমে যখন এক্সপেরিমেন্ট করবেন তখন সবাই একসাথে এক্সপেরিমেন্ট করবেন। আমি জাস্ট ব্রেকআউট রুমে যেয়ে যেয়ে দেখবো যে আপনারা ঠিক মতো করতেছেন নাকি। এখন এটা আপনাদের উপরে, মানে আপনারা কি ক্লাসগুলো আরো লম্বা ক্লাস করতে চান নাকি শর্ট ক্লাস করে বাসায় বেশি প্র্যাকটিস করতে চান, এটা আপ টু ইউ। জি স্যার। এখন পর্যন্ত আপনাদের এক্সপেরিমেন্ট করতে বাসায় বা কোনো একটা গ্রুপের সঙ্গে কোনো প্রবলেম ফেস করছেন যে জুমে করতে সমস্যা হয় বা টাইম স্যার পাওয়া মাঝে যায় না? মাঝে স্যার জুমে একটু ডিস্টার্ব হয় স্যার, ওই স্যার সময়টা কেন স্যার? প্রবলেম বলতে কি যেটা ফেস করছি স্যার, ধরেন সার্কিটটা করার পরে রান করার পরে আমাদের যে রেজাল্টটা শো করলো ওইটা মানে নিজে শিওর হতে পারতেছি না যে আমারটা কতখানি সঠিক জি হয়েছে। স্যার। মানে এইটা দ্বিধাদ্বন্দ্বে থেকে আর যায়। তারপরে স্যার আরেকটা প্রবলেম ফেস করতে স্যার, বারবার ডিজাইন করা লাগতেছে স্যার, এইটা একটু সমস্যা স্যার। এটার মনে প্রোটিয়াসে স্যার এটার জন্য বারবার একটা ডিজাইন করি। সমস্যা সমাধান হয়েছে আমাকে আজকে সকালে ক্লাসে স্যার আমিও একটা একজন, সলভ পাইছি স্যার। হ্যাঁ ওটা নিয়ে আমরা ডিসকাস করবো, একজন স্টুডেন্ট আমাকে দেখাইলো যে এটা কেন হচ্ছে, কারণটা কি। তো ওইটা আমি আপনাদের সঙ্গে জি ডিসকাস স্যার, করবো ওইটা আজকে। সলভ পাইলে আমাদের জন্য তো ভালো হয় ওইটা স্যার। ডিসকাস করার আগে চলেন আমরা বরাবরের মতো নিয়ে আজকে কিছু ল্যাব রিপোর্টের এক্সাম্পল দেখি, র্যান্ডমলি চুজ করব 2টা ল্যাব রিপোর্ট, এরপরে দেখবো যে ল্যাব রিপোর্ট কেমন হয়েছে। ঠিক আছে, তো প্রথমে আমি পাইলাম র্যান্ডমলি ফজলে রাব্বি, সে লেটে সাবমিশন করছে, বেশিক্ষণ লেট হয়নি, 8 মিনিট লেট হয়েছে। আচ্ছা, তো দেখি তার ল্যাব রিপোর্টটা কিরকম হয়েছে। তো টপ শিট ঠিক আছে, এরপরে এক্সপেরিমেন্টের সবকিছু সে নিজে লিখছে, নিজে লিখে লিখে বসাইছে, জাস্ট পিডিএফটা কপি করে বসায় নেই, হুইচ ইজ গুড। সে নিজে পিডিএফ থেকে কপি করে করে তারপর এখানে বসাইছে। এরপরে আমরা যখন টাস্ক ওয়ানে আসলাম, এখানে দেখলাম যে টাস্ক ওয়ানে সে টাইটেল দিছে সুন্দর করে, সিমুলেট সার্কিট ইন ফিগার 2.3 ইউজিং 25 ভোল্ট পিক টু পিক অ্যান্ড 400 হার্টজ সাইনোসয়েডাল সোর্স। তারপরে সে সুন্দর সার্কিটটা এঁকে দেখাইছে, ভেরি গুড, সার্কিটটা এঁকে দেখাইছে। এরপরে সে, আমি যেটা বলছিলাম যে একটা উইন্ডোর স্ক্রিনশট নিতে, যেখানে সে প্যারামিটারগুলো চেঞ্জ করছে,
সে সুন্দর একটা উইন্ডো নিয়ে এই যে দেখাইছে সাইনোসয়েডাল সোর্সের সে প্যারামিটার চেঞ্জ করছে 400 হার্টজ এবং 25 অ্যামপ্লিটিউড। সো এটা দেখার পরে আমি বুঝলাম যে তাকে যে টাস্কটা দেওয়া হয়েছিল, যে গ্রুপে অ্যালোকেট করা হয়েছিল তাকে, সে আসলেই ওই গ্রুপের হয়ে কাজ করছে, অন্য কোনো গ্রুপের রেজাল্ট বসায় দেয়নি। তো এখান থেকে দেখা গেল তার অসিলোস্কোপের কানেকশনটা শুধুমাত্র আউটপুটে বসানো, এই জন্য আমরা এখানে শুধুমাত্র আউটপুটটা দেখতে পারতেছি। এখানে ফজলে রাব্বি চাইলে একটা ইমপ্রুভমেন্ট করতে পারতেন, সেটা হলো আমাদের অনেকগুলো চ্যানেল ফাঁকা আছে অসিলোস্কোপে। যে কোনো একটা চ্যানেল যদি ইনপুটের সঙ্গে কানেক্টেড থাকতো, সেই ক্ষেত্রে আমরা ইনপুট এবং আউটপুট কম্পেয়ার করতে পারতাম যে ইনপুটে কি ছিল এবং এই ডায়োড এবং ক্যাপাসিটরের কম্বিনেশনের কারণে আমরা আউটপুটটা কিভাবে চেঞ্জ হয়েছে সেই জিনিসটা আমি চাইলে দেখতে পারতাম। কিন্তু এখন আসলে আমার এখানে কম্পেয়ার করার কোনো রেফারেন্স নেই। সো পরবর্তীতে চেষ্টা করবেন যে যখনই অসিলোস্কোপে একটা আউটপুট দেখবো আমরা, ওই আউটপুটটা যাতে আমরা ইনপুটের সাপেক্ষে দেখি, সেটার জন্য একটা অসিলোস্কোপের চ্যানেলকে অবশ্যই ইনপুটের সঙ্গে কানেক্ট করবেন। সেকেন্ডটাও সেম, খুবই ভালো হয়েছে। উনি এখানে দেখাই দিছে যে উনি সাইনোসয়েডাল সোর্সটা আবারও চেঞ্জ করছেন এখানে, এবং সার্কিট কানেকশনটা চেঞ্জ হয়েছে। সব ঠিক আছে, কিন্তু সার্কিট কানেকশনে একটা ভুল আছে। কেউ কি আইডেন্টিফাই করতে পারবেন ভুলটা কোথায় আছে? স্যার সার্কিট ফ্লোটিং করা। সার্কিটটা ফ্লোটিং, সেই ক্ষেত্রে আপনার আউটপুটটা সুন্দর আসবে, মানে সরি স্যার এটা আমি নিজেই করছি স্যার, কিন্তু ওইখানে আপনি তো বলছিলেন যে এখানে দিলে এই দিলে রেজাল্ট একটু সমস্যা হয়। সমস্যা হবে, কিন্তু তারপর আমি বলছিলাম গ্রাউন্ড আমাদের দিতে হবে, কারণ আমি যখন একটা ডিজিটাল স্যার এটা মনে সার্কিটের ছিল না আউটপুটটা স্যার। নিব, তখন আমি যখন একটা 1 নিব, +1 যখন নিব, আমার তো একটা 0 থাকতে হবে ডিজিটাল সার্কিটে, তাই না? জি স্যার। তো 0টা তো যদি আমি গ্রাউন্ড না দিই, ফ্লোটিং সার্কিটের 0 যে ও কোথা থেকে ডিসাইড করবে, আল্লাহ মাহবুদ জানে, এটা তো আমরা জানি না কোথা থেকে ও ডিসাইড করবে যে 0 পয়েন্টটা কোথায়। সো আমি সার্কিট ফ্লোটিং রাখতে পারবো না, যদিও আমার সেই ক্ষেত্রে ইনপুট আউটপুট সুন্দর আসতো, কিন্তু কিছু করার নেই। আচ্ছা, আরেকটা ভুল আমি যেটা মনে হয় দেখতে পারতেছি এখান থেকে, সেটা হলো গিয়ে আমি দেখতেছি যে ইনপুট আউটপুটের লেভেল এক থাকার কথা, মানে কম্পারিজন পয়েন্ট এক থাকার কথা। সো সেখানে আমি দেখতেছি যে এই জায়গার ভোল্টেজটা সেট করা হয়েছে প্রতি ঘরে 5 ভোল্ট আউটপুটে, কিন্তু ইনপুটে প্রতি ঘর, ইনপুটেও কি 5 ভোল্ট, আউটপুটেও 5 ভোল্ট? না না সরি, আমি ভুল বলছি, ঠিক আছে, আমার কাছে দূর থেকে দেখে মনে হচ্ছিল ভুল হয়েছে, দুটি আসলে 5 ভোল্টে আছে, একটু ব্লারি, আমি ইনপুট আউটপুট দুটো সেমই দুটি রাখছি স্যার, দুটি কারণ সেমই আছে, 1 হ্যাঁ ভোল্ট হ্যাঁ। দিয়ে করতে পারতেছিলাম না, অনেক বড় হয়ে না না না, ঠিক আছে, আমি মনে করছি যে আপনি একটা এক লেভেলে আরেকটা আরেক লেভেলে দিয়েছেন, দুইটা লেভেল আলাদা, পরে আমি গুনে দেখলাম যে না ঠিক আছে, আপনার এখানে হাফ সাইকেল আসার কথা হলো 1 2, এখানে কত ভোল্ট পিক টু পিক ছিল? 25 25, ভোল্ট স্যার। 25 ভোল্ট ছিল, মানে হলো কি আপনার 25 25 50। সো আপনার এখানে 25 ভোল্ট পাওয়ার কথা। সো 1 2 3, মোটামুটি 25 ভোল্টের, 25 ভোল্ট অ্যামপ্লিটিউড দেওয়া মানে কি 25 ভোল্ট পিক টু পিক, নাকি 12.5 12.5? 12.5 ভোল্ট পাবো স্যার। কি ব্যাপার? আমি আজকে একটা এক্সপেরিমেন্ট করলাম, আমি যখন এখানে দিলাম যে 6 ভোল্ট, তখন আমি এক সাইডে পাইতেছি 6 আর এক সাইডে পাইতেছি 6, মানে টোটাল পাইতেছি 12। না স্যার এরকম হওয়ার কথা না। এই জন্যই আমি কনফিউজড হয়ে গেছিলাম, কারণ আমি আজকে সকালে এক্সপেরিমেন্ট করলাম 6 6 দিয়ে। এখানে তাহলে আপনার হিসাব অনুযায়ী ঠিক আছে, আমরা মোটামুটি 12.5 তাহলে স্যার পাইছি। আপনার এই যে ভি সাইনটা আছে ওইখানে ভোল্টেজ নেওয়ার সময় একটু হয়েছে, এইখানে হয়তোবা আচ্ছা আমরা দেখবো, আচ্ছা। ওটি তো এক্সপেরিমেন্ট আজকে করবো, আবার দেখবো না। তো এটা ঠিক আছে, এখানে কোনো সমস্যা নাই। সো ওভারঅল ফজলে রাব্বির প্রেজেন্টেশন অনেক ভালো হয়েছে ল্যাব রিপোর্টের, আর শেষে উনি ডিসকাশনে অ্যাড করছেন এবং অ্যাসাইনমেন্টের আনসারও অ্যাড করছেন। যদিও না ডিসকাশনটা একটু ছোট হয়ে গেছে, জাস্ট এক্সপেরিমেন্টের প্রশংসা করছেন এবং কি শিখতে পারছেন এটা লিখছেন, কিন্তু উনি কি কি সমস্যা ফেস করছেন এই জিনিসটা উনি এখানে উল্লেখ করেন নাই। আমি আশা করব যে পরের রিপোর্টে আমরা অ্যাকচুয়ালি এখান থেকে কি বুঝতে পারছি, যে এই যে যেমন ওখানে রেজিস্ট্যান্স বাড়াইলাম কমাইলাম, সরি ক্যাপাসিটর বাড়াইলাম কমাইলাম, এর ফলাফলটা কি হইলো, এটার একটা সামারি আমি ডিসকাশনের মধ্যে এক্সপেক্ট করব যে এক্সপেরিমেন্টের আউটকামটা কি। তারপরে আমি বলবো যে ফজলে রাব্বির এক্সপেরিমেন্টটা বেশ ভালো হয়েছে। আরেকটা দেখি, মাজেদুল হকেরটা দেখি। সো মাজেদুল হকও যেটা করছেন যে উনি ল্যাব রিপোর্ট থেকে কপি করে দিয়েছেন, এটা তো কোনো সমস্যা নাই। এরপরে আমাদের 3 নাম্বারটা স্যার পারি না স্যার আমরা। 3 নম্বরটা পারেন নাই, আচ্ছা দেখি 3 না, নম্বর স্যার। পর্যন্ত আসি। অবজারভেশন ফ্রম আচ্ছা। প্রোটিয়াসে টাস্ক 1 যেটা ছিল সিমুলেটেড সার্কিট ইউজিং 30 ভোল্ট পিক টু পিক আর 200 হার্টজ সাইনোসয়েডাল সোর্স।
সো এখানে অ্যাম্পলিটিউড 30 200 ঠিক আছে, উইন্ডোটা দিয়ে দিছেন। এটাতে স্যার ক্যাপাসিটরটা লাগানো হয় না। কোনো সমস্যা নাই ক্যাপাসিটর না লাগানো হইলে। ক্যাপাসিটর লাগাইলে কি হবে এটা তো আপনারা পরের এক্সপেরিমেন্ট থেকে জানতেই পারছেন, তাই না? সো এখানে ক্যাপাসিটর না লাগানোটা দোষের কিছু না, আপনাদের জাস্ট হাফ ওয়েভ একটা রেকটিফায়ার তৈরি করতে বলা হয়েছে। সো আমি এখানে কোনো ভুল দেখতেছি না। আর দুইটার লেভেল 5 ঠিক আছে। কাপলিং আপনারা একটাতে ডিসি কাপলিং করছেন, একটাতে এসি কাপলিং করছেন, এটার কারণটা কি? এটা কি কোনো কারণ আছে নাকি জাস্ট ভুল? স্যার ভুল স্যার, কারণ নাই। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা চেষ্টা করবো যে দুইটাতে ডিসি কাপলিং স্যার সেম এটা মনে সেম হয় ওর রাখার জন্য। মনে ছিল না স্যার। মনে ছিল না, ঠিক আছে কোনো সমস্যা নেই। সো এটা ডিসি ডিসি রাখবেন দুইটাতে, যাতে আমরা একই রেফারেন্স পয়েন্টে দুইটাকে অ্যানালাইসিস করতে পারি। তারপরে এটাতে কোনো ভুল দেখতেছি না, সুন্দর সার্কিট আপনার গ্রাউন্ডেড আছে। তারপরে আমরা ফার্স্ট এটার আউটপুট যখন দেখবো, আমরা এখানে ইনপুটটাতে ঝামেলা দেখতেছি, কারণ ইনপুটটা আমরা একটা গ্রাউন্ডের সাপেক্ষে ইনপুটটাকে মেজার করতেছি, এই জন্য একটা হাফ সাইকেল দেখতেছি শুধু। আউটপুটটা ঠিক আছে, কোনো সমস্যা নেই। তারপর আমরা একটা ক্যাপাসিটর বসিয়েছি 10 ন্যানোফ্যারাড। তারপর ছবি কোথায় 10 ন্যানোফ্যারাডের? স্যার এটার আমি কোনো রেজাল্ট পাচ্ছি না স্যার, বুঝতেছি না কানেকশনটা ঠিক আছে কিনা এজন্য। কানেকশন তো ঠিক আছে, রেজাল্ট পাচ্ছেন না কারণ আপনি সার্কিটটা স্টপ করে মনে হয় অসিলোস্কোপটা মানে ডিলিট করে দিয়েছিলেন বা এই টাইপের কিছু একটা হয়েছিল। আর এটা আবার ডিজাইন করে রান করতে হবে স্যার। স্যার স্যার এটা কয়েকবার হচ্ছে কি ডিজাইন করতে হবে না, আমি বলে দিই একটা সিস্টেম আছে। এটা ক্রস না করে অসিলোস্কোপটা যদি স্টপ করে আবার চেঞ্জ করে যে কোনো কাজ করে আবার রান করা হয় তাহলে ঠিকই রান করবে। হ্যাঁ আপনি ঠিক কিন্তু যদি বলছেন, একবার ক্রস করা হয় অসিলোস্কোপ, এটা আর আসবে না আর নতুন আসবে না। design না করা মানে পর্যন্ত। আমিও এই ভুলটা করতাম, মানে যে অসিলোস্কোপটা আপনি একবার নিছেন এই অসিলোস্কোপটা আর ডিলিট করা যাবে না। এটাকে আপনি এক পাশে রেখে দেন, তার তোর ডিলিট করে দিয়ে পরে কানেকশন দেন, ঠিক আছে। তো জি স্যার। অসিলোস্কোপ যদি একবার ডিলিট করে আরেকটা নতুন অসিলোস্কোপ নেন, তখন আর এই ক্ষেত্রে এই জিনিসটা আর রান আর করবে আসবে না। না স্যার। এইটা হচ্ছে স্যার আজকে আমাকে রাত্রে স্যার আমি কয়েকবার দেখছিলাম ফেস করলাম স্যার। ঠিক আছে, আমি আপনার এটাকে রিটার্ন করে দিব না, আপনি একটা কাজ করেন, আপনি এটা রিসাবমিট করেন, ঠিক আছে। স্যার আমার তো কয়েকবার দেখছিলাম, তাও তো ঠিকমতো ঠিক আসলো আছে না। চলেন আমি আজকে দেখাই যে কিভাবে করতে হবে, তারপরে আপনাদের হয়তো কিছুটা ক্লিয়ার হবে, ঠিক আছে। জি স্যার। স্যার ওইটা আগে। তো এখানে মনে করুন আমার একটা সার্কিট করা আছে, ঠিক আছে, আগের থেকেই করা আছে। এটা কি সার্কিট এখন বিবেচ্য না। তো আমি এই সার্কিটটা রান করলাম, আমার সুন্দর রান হচ্ছে এখন। এখন আমি জিনিসটাকে স্টপ করলাম, স্টপ করে আমি সার্কিটের মধ্যে কোনো একটা পরিবর্তন করব। তো পরিবর্তন করার জন্য আমার ফার্স্টে অসিলোস্কোপটাকে আমি এক সাইডে রেখে দিলাম ডিলিট করে। এখন মনে করুন আমার ইচ্ছা হলো আমি এখানে রেজিস্ট্যান্সটা রাখবো না, রেজিস্ট্যান্সটাকে ডিলিট করে দেব। রেজিস্ট্যান্সটাকে ডিলিট করে দিয়ে আমি যদি এখন নতুন একটা কানেকশন নেই, মনে করেন জাস্ট আমি জানি না কি হবে, অসিলোস্কোপটা এখানে লাগাই দিলাম, এখন রান করি, এখন সুন্দর রান হচ্ছে দেখছেন। মানে আমাকে যেটা করতে হবে বেসিক্যালি, আমি একবার যদি অসিলোস্কোপ নিয়ে অসিলোস্কোপটাকে আর সরানো যাবে না, এই অসিলোস্কোপটাকে জায়গা মতো রেখে দিতে হবে। রেখে দিয়ে তারপর সার্কিটের মধ্যে যেই পরিবর্তন করলাম করে আবার নতুন করে রিওয়ারিং করলাম। রিওয়ারিং করে আমি যদি রান করি তখন আর সমস্যা হবে না। আমি ওই জিনিসটা ভুল করতেছিলাম, আমাকে আজকে একজন কারেক্ট করে দিছে। তারপর আমি দেখলাম যে না আসলে আর সমস্যা হয় না এরপর থেকে। তো আপনারা এটা একটু ট্রাই করে দেখেন, আমার মনে হয় প্রবলেম হবে না তাহলে। জি স্যার। সো আজকের ল্যাব রিপোর্টটা আমরা দেখে আসি, চলেন আজকে ল্যাব ম্যানুয়ালটা। স্যার হ্যাঁ বলেন। শারমিন আক্তার এই ল্যাব রিপোর্টটা যদি একটু দেখতেন। শারমিন আক্তার এই ল্যাব রিপোর্টটা দেখবো, সরি ল্যাব রিপোর্ট। শারমিন আক্তার স্যার ওই যে নিচে নিচে, হ্যাঁ 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 পাইছি। টাস্ক 1 আপনার উইন্ডো দিছেন, সার্কিট কানেকশন, আপনার এটা ক্লিক স্যার করে চলে এই গেছে যে কেন উপরে? এইটাই স্যার আমি ওই যে অনেকবার স্ক্রল করলাম, তারপরেও মানে এটা আমি ঠিক করতে পারতেছি না, এটা কিভাবে করব? আপনার ভোল্টেজের ভ্যালু কত মানে ছিল? 35 ভোল্ট। 35। হ্যাঁ তাহলে আপনার এখানে আপনি 20 ভোল্ট দিছেন, তারপরও বাইরে চলে গেল কেন? স্যার সবার মানে 20 দেওয়ার পরেও এতটুকু হচ্ছে, বড় দিলে মানে উপর দিকে দিলে আরো বেশি হচ্ছে।
আর আপনার তারপরে আমি স্ক্রল করলাম, সবকিছু ইয়ে করলাম, কিন্তু কোনোভাবেই ছোট হচ্ছে না ওয়েবসাইট গুলা। স্যার ক্যাপাসিটরের ভ্যালু অনেক ছোট দিছে এটা। ক্যাপাসিটরের ভ্যালু তো আর আপনার অরিজিনাল ভোল্টেজ সোর্সের থেকে বেশি হতে পারবে না, বাসের থেকে তো কোনো কঞ্চি বড় হতে পারে না। ক্যাপাসিটরের তো আপনার এক জায়গা থেকে চার্জ আসতে হবে, সেটা আসতেছে সাইনোসয়েডাল সোর্স থেকেই। আমার মনে হয় যে আর 0.1 মাইক্রোফ্যারাডের ক্যাপাসিটর আমার মনে হয় না যে এরকম করতে পারবে, আমার মনে হয় না। সমস্যাটা কি হয়েছে এখানে? 20 ভোল্ট মানে তো এখানে বলতে গেলে 1 2 3 4 5 6 7 8 9 10 400 ভোল্ট আছে এখানে। 400 ভোল্ট কোথা থেকে পাবে ও? তাহলে স্যার এই যে ভি সাইনে ভোল্টেজ চেঞ্জ করতে ভুলে গেছে। এখানে তো দেখা যাচ্ছে 35 ভোল্ট দিছে, উনি ঠিকই দিছে, এই যে প্রমাণ আছে তো এখানে। এখানে স্যার স্ক্রিনশট এটা আমার তো মনে কি হচ্ছে আমি না তো যে এটা ইনপুট দিয়ে তারপরে তো নিছি না। পরেরটাতে কি একই প্রবলেম? পরেরটা তাও হইছে, কিন্তু স্যার কই হয়েছে? এখানে তো লাস্ট 400 ভোল্ট আছে, আপনার 400 ভোল্ট পাইতেছেন কোথা থেকে আপনি? স্যার এই ভি সাইন ছাড়া 400 ভোল্ট পাওয়া তো পসিবল না কোথা থেকে, অন্য কোথাও থেকে তো আর ভোল্টেজ আসবে না। না, উনি যেহেতু পাইতেছে নিশ্চয়ই কোনো কারণ আছে, না এরকম অদ্ভুত সমস্যা নিজের বানানো তো আর সম্ভব না। উনি যেহেতু পাইতেছে এটা নিশ্চয়ই কোনো কারণ আছে। কেন পাইতেছে? সার্কিট তো ঠিক আছে স্যার। খুবই চিন্তার বিষয়। স্যার আমি 35 আর 100 এটা দিয়েই করছি, কিন্তু অনেক ট্রাই করছি, ওয়েবশেপ ছোট হয় নাই, এই জন্য বললাম যে স্যারের থেকে একটু ঠিক দাঁড়ান, করে আমি নিন। একটা জিনিস একটু দেখি। না, আপনি একটা কাজ করেন তো, আপনি যে ইটা করছেন, সেভ করছেন যে এই ফাইলটা, এই সেভড ফাইলটা আপনি আমাকে একটু ইমেল করে দিন, আমি একটু নিজে রান করে দেখবো যে সমস্যাটা কোথায় হয়েছে, ঠিক আছে? আচ্ছা স্যার। একদম এই কনফিগারেশনই পাঠিয়ে দিন, হাফ ওয়েভটা পাঠান, ফুল ওয়েভটা পাঠানো লাগবে না, হাফ ওয়েভটা পাঠিয়ে দিন, আমি একটু চেক করে দেখবো। এটা খুবই ইন্টারেস্টিং, এরকম জিনিস আমি কখনো দেখিনি, সো আমি খুবই ইন্টারেস্টেড দেখার জন্য ঘটনা কি হয়েছে এখানে। আচ্ছা, আর স্যার 3 নাম্বার টাস্ক যেটা, ওটাতে 3টা মানে শেপ একই রকম আসলো। আপনার এটা ক্লিপ হয়ে গেছে, এটা আমি আসলে যেটা কমেন্ট করবো, আমার কমেন্ট করার মতনও কোনো অবস্থা নেই। এবং সবচেয়ে অবাক করা একটা বিষয় যেটা আমি এখানে দেখতেছি যে আপনার পুরো জিনিসটার ফেস শিফট হয়ে গেছে একটা। আপনি একটু সার্কিটগুলো পাঠিয়ে দিন আমাকে, আমি একটু চেক করে তারপর নেক্সট ক্লাসে আপনাকে কমেন্ট করব। আমি এখন ওকে বলতে স্যার। পারতেছি না কি হয়েছে এখানে। আচ্ছা। আচ্ছা, আজকের ক্লাসে আমরা যে জিনিসটা দেখব, চেক করব প্রোটিয়াসে, সেটা হলো গিয়ে একটা ডায়োডের ক্লিপিং সার্কিট এবং ক্ল্যাম্পিং সার্কিট। আমি আশা করি এই জিনিসটা থিওরিতে আপনারা পড়ছেন, অনেক ভালো করেই পড়ছেন, এবং সার্কিটগুলো খুবই সিম্পল। সো আপনাদের বুঝতে সমস্যা হওয়ার কথা না, কিন্তু তারপরেও আমরা জিনিসটা করব এবং মোটামুটি একটা প্রেডিকশন করার চেষ্টা করব সিমুলেশন রান করার আগে যে কি রেজাল্ট আসবে, তারপরে আমরা জিনিসটাকে রান করে দেখব যে আমাদের প্রেডিকশনটা ঠিক আছে নাকি। সো আমরা ফার্স্টে ক্লিপিং সার্কিটটা তৈরি করি। ক্লিপিং সার্কিটটা দেখতে এরকম, যেখানে আমাদের একটা ডায়োড লাগবে, একটা ব্যাটারি লাগবে, ব্যাটারি বা যে কোনো ডিসি ভোল্টেজ সোর্স লাগবে, একটা রেজিস্ট্যান্স লাগবে, একটা এসি সোর্স লাগবে অসিলোস্কোপের সাহায্যে, তাহলে আমরা ইনপুট আউটপুট দোনোটাই মনিটর করতে পারবো। তো চলুন সার্কিটটা আমরা বানাই। প্রোটিয়াসে চলে যাই। প্রোটিয়াসে চলে গিয়ে আমার একটু আগের যে সার্কিটটা ছিল ওইটা দিয়েই আমি কাজ করব। আমি জাস্ট চেক করব যে আপনাদের সুবিধার জন্য যে আসলে আমরা একটা সিমুলেশন ফাইলের মধ্যেই আমরা কি দুইবার কাজ করতে পারি নাকি, কারণ অনেকেরই সমস্যা হইতেছে এটা নিয়ে যে একবারের বেশি করা যাচ্ছে না। সো আমরা এখন চেক করে দেখবো যে এটা কি করা সম্ভব নাকি। তো ফার্স্ট আমরা পার্ট লিস্ট থেকে আমাদের একটা রেজিস্ট্যান্স লাগবে, আমরা RES দিয়ে সার্চ করলেই রেজিস্ট্যান্স পেয়ে যাব।
তো আমরা এখানে রেজিস্ট্যান্সটা বসাই, রোটেট করে রেজিস্ট্যান্সটা বসাইলাম, বসানোর পরে রেজিস্ট্যান্সটার সঙ্গে কানেকশন দিলাম। এরপরে আমাদের লাগবে হলো কি একটা ডায়োড। সো আমাদের ল্যাব শিটে ডায়োড ইউজ করছে হলো কি N4007। আমরা জেনারেলি যখন কোনো এক্সপেরিমেন্ট করি আমরা কোন ডায়োডটা ইউজ করছি এর আগে? স্যার N4001। N4001। তাহলে N4007 এর স্পেক শিট যদি আপনি দেখেন, স্পেসিফিকেশন যদি দেখেন, এখানে দেখবেন যে এখানে বলা হয়েছে সিলিকন 1 কিলোভোল্ট 1 এম্পিয়ার 3 মাইক্রোসেকেন্ড। এই কথাগুলোর মানে কি কেউ বলতে পারবেন আমাকে? সিলিকন মানে তো স্যার, এই অবভিয়াস বোঝাইতেছে সিলিকন। সহ্য করতে পারবে। সিলিকন ডায়োড। 1 এম্পিয়ার কারেন্ট সর্বোচ্চ সহ্য করতে পারবে। হ্যাঁ, ফরওয়ার্ড বায়াসে সর্বোচ্চ 1 এম্পিয়ার কারেন্ট সহ্য করতে পারবে, নাহলে 1 পুড়ে যাবে ampere। এর উপরে জি গেলে। স্যার। আর 1 কিলোভোল্ট উম, সর্বোচ্চ স্যার এটা 1 100 কিলোভোল্ট পর্যন্ত ইয়ে করতে না, পারবে, না, সহ্য করতে পারবে। তার 1 কিলোভোল্ট উপরে হলে দিলে এটা ব্রেকডাউন ভোল্টেজ। ব্রেকডাউন। জি স্যার রিভার্স বায়াস যদি 1 কিলোভোল্টের বেশি দেন ডায়োড ব্রেকডাউন করবে, ঠিক আছে? লাস্টের যে প্যারামিটারটা 3 মাইক্রোসেকেন্ড, এটার মানে এইটা কি? স্যার বুঝিনি স্যার। এটা আমিও জানি না। তো এটা আপনাদের কাজ হলে কি, এটা আপনারা নেক্সট ক্লাসে আমাকে এনে বলবেন যে 3 মাইক্রোসেকেন্ড মানে কি। আমি জানি না আমি আসলে জানি না। ডায়োডের ক্ষেত্রে আমি সেকেন্ডারি কখনো দেখি নাই, সো আমি জানি না। আমি খুবই ইন্টারেস্টেড জানার জন্য 3 মাইক্রোসেকেন্ডটা কি। এটা আপনারা একটু আমাকে জেনে তারপরে বলবেন। স্যার চেষ্টা করব, কথা দিতে পারতেছি না যে স্যার পাবো কিনা এটা। চেষ্টা করলে আমি কথা দিতে পারতেছি, আপনি অবশ্যই পারবেন উত্তর দিতে, ইনশাআল্লাহ। এমন কি। আচ্ছা, এরপরে আমরা এখানে একটা ডায়োড বসাবো। সো আমরা এখানে একটা ডায়োড বসাইলাম এবং ডায়োডের সঙ্গে আমরা একটা ব্যাটারি বসাবো। এখন ব্যাটারি আমরা মনে করেন যে কোনো একটা পেন্সিল ব্যাটারি বসাতে পারি। তো চলুন আমরা একটা পেন্সিল ব্যাটারি বসাই। পেন্সিল ব্যাটারি হলো কি সেল। পেন্সিল ব্যাটারির ভোল্টেজ কত? 1.2। 1.5। 1.5 তো আমরা একটা পেন্সিল 0 ব্যাটারি ভোল্টের। বসালাম। পেন্সিল ব্যাটারি হলো কি 1.5 বসানোর পরে আমরা পুরো সার্কিটটাকে কানেকশন দিয়ে দিলাম। আর ব্যাটারির জন্য কি আমরা সেল লিখে সার্চ দিব? ব্যাটারি দিয়ে সার্চ দিলে সেল Cell। ব্যাটারি সব চলে আসবে। ব্যাটারিও দিয়ে সার্চ দিতে পারেন, সেল দিয়েও সার্চ দিতে পারেন। আপনার ইভেন আপনি এটার এইসের জায়গায় মানে ব্যাটারির জায়গায় আপনি মনে করেন ডিসি যে সোর্স, যে কোনো ডিসি সোর্স ইউজ করলে হবে। ভি সোর্স, এটা ভি সাইন না, ভি সাইনের জায়গায় আপনি যদি ভি সোর্স জি ইউজ স্যার। করেন তাইলেও হবে, Resource। কোনো সমস্যা নেই। ওকে স্যার। আচ্ছা, তো এখন আমরা চলুন প্রেডিকশনটা করি যে সার্কিটটা যখন আমরা রান করব তখন কি হবে। এর আগে আমি এটা ঠিক করে দিই, এটার ভি সাইনের ভ্যালু কত। ভি সাইনের ভ্যালু আমি ঠিক করে দিই, আগের যেটা ছিল ওটি দিই আপনি দেখার জন্য। 6 ভোল্ট কি পিক টু পিক নাকি অ্যাকচুয়ালি এটার আপনার অ্যাম্পলিটিউড স্যার। প্লাস স্যার 6 ওটা মাইনাস 6? ম্যাক্সিমাম ভ্যালু। এটা কি প্লাস না, 6 না, মাইনাস plus- 6 নাকি প্লাস 3 মাইনাস 3? +6 +6 Plus- পিক টু পিক প্লাস না। 6 মাইনাস 6। প্লাস আচ্ছা, 6 স্যার হ্যাঁ। এটা। ঠিক আছে, প্লাস 6 মাইনাস 6। এই জন্যই কি আপনারা যখন 35 দিছেন তখন কি কি পাইছেন? সরি 25 যখন দিছেন তখন কি প্লাস 25 মাইনাস 25 পাইছেন? একটু আগেই না দেখলাম যে প্লাস 25 দিলে স্যার 12.5 পাচ্ছি। 12.5 পাচ্ছেন। জি স্যার। তাহলে 6 দিলে আমরা কেন প্লাস তাহলে 6 pick to মাইনাস pick। 6 পাচ্ছি? আচ্ছা স্যার দেন এটা দেখি কি হয়। দেন তো। আচ্ছা দিলাম, ঠিক আছে। ওটার কথা বাদ রাখলাম আমরা আপাতত। আমরা এখন চিন্তা করি আউটপুটটা কি হবে। আউটপুটটা চলো আমরা অ্যানালাইসিস করি। যখন পজিটিভ হাফ সাইকেলে থাকবে তখন আমি আউটপুট কত পাবো? স্যার কয় ভোল্ট দিছেন? 5 ভোল্ট। আমি 1.5 ভোল্ট দিছি এখানে, আর এখানে ধরলাম প্লাস 6 মাইনাস 6, বা ধরলেন প্লাস 3 মাইনাস 3, কিছুই যায় আসে না আসলে। যে কোনো একটা প্লাস 6 মাইনাস 6 অথবা প্লাস 3 মাইনাস 3, যেটাই হোক। এখানে আপনার 1.5 ভোল্টের একটা ডিসি সোর্স আছে, আর এখানে একটা সিলিকন ডায়োড আছে যেটার অ্যাক্টিভেশন ভোল্টেজ হলো কত? 0.5 থেকে 0.7। জি স্যার। তাহলে তাহলে আমরা এখানে পজিটিভ হাফ output- সাইকেলে কি ঘটনা ঘটবে? স্যার ওই যে ব্যাটারির ভোল্টেজটুকু বাদ যাবে, তারপর ডায়োডের অ্যাক্টিভেশন ভোল্টেজটুকু বাদ যায়, আর রেজিস্ট্যান্সে যদি ড্রপ থাকে, মানে আপনি তো আউটপুটটা রেজিস্ট্যান্সের আসলে ড্রপ শো করবে মাপতেছেন। কার হাতে? আপনি কি রেজিস্ট্যান্সের ড্রপ তাহলে- মাপতেছেন? না স্যার, মানে মাপতেছেন আউটপুটটা না। শো হবে তো রেজিস্ট্যান্সের আড়াআড়িতেই নাকি? আউটপুটটা না। দেখবো। আউটপুটটা কেন রেজিস্ট্যান্সের আড়াআড়িতে থাকবে? স্যার অসিলোস্কোপ তো তাই দিছেন। কেউ বলেন তো আউটপুটটা কিসের অ্যাক্রসে দেখবেন? ডায়োডের। কেন? আপনি কেন বললেন আমরা রেজিস্ট্যান্সের অ্যাক্রসে আউটপুট দেখতেছি? এটা কেন মনে হলো আপনার?
স্যার ওই যে অসিলোস্কোপের তারগুলা ওর সাথে আপনার লাগানো কাছে আছে মনে হইতেছে তাই। এটা প্লাস আর বিটা মাইনাস, এই জন্য আমি অসিলোস্কোপের আরআরই সরি রেজিস্ট্যান্সের আরআরইতে অসিলোস্কোপ বসাইছি। ওই এটা মনে মনে হয়েছে হচ্ছে আপনার? মাল্টিমিটার ব্যবহার করতেছেন। আচ্ছা, আমাদের এই অসিলোস্কোপটার এই যে এ বি সি ডি, এটা কার সাপেক্ষে প্রতিটা চ্যানেল মেজার করে বলেন তো? মানে যে কোনো একটা জিনিস ভোল্টেজ মাপবো বা মনে করেন যাই মাপবো, আমার তো জেনারেলি একটা পজিটিভ টার্মিনাল লাগে, একটা নেগেটিভ টার্মিনাল লাগে, তাই না? মানে কোনো কিছুর একটা সাপেক্ষে আমরা কিন্তু পটেনশিয়াল মাপি, এই জন্য এটার নাম হলে গিয়ে পটেনশিয়াল ডিফারেন্স বা ভোল্টেজ ডিফারেন্স। মানে একটা পয়েন্টের সাপেক্ষে আমরা একটা পয়েন্টের ভোল্টেজ ডিফারেন্স মনে করতেছি, মেজার করতেছি। সো উনি যেটা বলছেন এটা সেন্স মেক করে যে এটা এখানে বসেছি, বিটা এখানে বসেছি, সো আমরা রেজিস্ট্যান্সটার দুই পাশের ভোল্টেজ ডিফারেন্স মেজার করতেছি। কিন্তু আসলে কি তাই, নাকি আমার অসিলোস্কোপটা অন্য একটা পয়েন্টের সাপেক্ষে মেজার করে? অসিলোস্কোপটা কার সাপেক্ষে মেজার করে আমরা প্রোটিএসে যে অসিলোস্কোপটা ইউজ করি? গ্রাউন্ডের সাপেক্ষে নাকি? গ্রাউন্ডটা কোথায়? আমি কোথাও তো গ্রাউন্ড প্রোব বসাইনি, আমি তো স্যার দেখতে না পাচ্ছি। বসালে ওরা মানে স্যার এটা ওকে, আমি ভার্চুয়াল ক্লাসের মধ্যে বলছিলাম না যে ভার্চুয়ালি শর্ট করা। এই জন্যই তো আমি সবসময় বলি না আপনাদেরকে যে সার্কিট ফ্লোটিং রাখবেন না, সার্কিটে সবসময় একটা গ্রাউন্ড রাখবেন। তো আমার সব ভার্চুয়ালি ও এখানে কোনো একটা জায়গার থেকে একটা তার আছে, যে তারটা এটার সঙ্গে এইভাবে কানেক্টেড, ভার্চুয়ালি কানেক্টেড, যেটা আমরা দেখতে পারতেছি না, সামনাসামনি দেখতে পারতেছি না, কিন্তু পিছনে ঠিকই কানেকশনটা আছে। তো যেটাই হোক, তাহলে আমরা এখানে ডায়োড এবং এই ব্যাটারিটার এক ক্রসে যেই ভোল্টেজ ড্রপটা, সেই ভোল্টেজ ড্রপটা আমরা মেজার করতেছি, মানে এই ব্রাঞ্চটার, এই যে ব্রাঞ্চটা আছে এই ব্রাঞ্চটার ভোল্টেজ আমরা মেজার করতেছি। তো এখন যখন আমার ফরওয়ার্ড বায়াসে থাকবে, তখন ফরওয়ার্ড বায়াসে তো আমার এই ডায়োডটাকেও অ্যাক্টিভেট করার চেষ্টা করবে, তাই না? তো এটার ভোল্টেজ কততে পৌঁছাইলে এই ডায়োডটা অ্যাক্টিভেট হবে? সর্বনিম্ন কত ভোল্টেজে পৌঁছাইলে সাইনোসয়েডাল ওয়েভফর্মটা সর্বনিম্ন কত ভোল্টেজে পৌঁছাইলে আমার ডায়োডটা আসলে অ্যাক্টিভেট হবে? সিলিকন যেহেতু 0.3, হ্যাঁ, ধরলাম 0.3। এখন 0.3 এখানে মনে করেন, এখানে যখন 0.3 হবে তখন আমার এই ডায়োডটা অ্যাক্টিভেট হবে, এটা আপনি বলতে চেতেছেন, তাই না? কিন্তু আমরা যদি এখানে কেভিএল করি, এই ব্রাঞ্চটাতে যদি আমরা কেভিএল করলে আমরা কি দেখবো? এই 0.3 থেকে 1.5টা বিয়োগ হয়ে যাবে না? হ্যাঁ জি। কারণ এটার ভোল্টেজ হলে গিয়ে প্লাস 0.3, কিন্তু এটার থেকে এই জিনিসটা যখন আমরা বিয়োগ করব, কারণ তাহলে আপনার অ্যাক্টিভেশন 1.7 হবে স্যার। অ্যাক্টিভেশন ভোল্টেজ হবে যদি 0.3 ধরি 1.8 হবে। সরি, হ্যাঁ জি স্যার। যতক্ষণ পর্যন্ত ডায়োডটা অ্যাক্টিভেট না হবে, আমি অসিলোস্কোপে কত পাবো ভোল্টেজ? 0। কেন? কারণ বলতে হবে আপনাকে, যেটাই বলেন কারণ বলতে হবে কেন স্যার 0 পাবো। ডায়োড যদি অ্যাক্টিভেট নাই হয় তাহলে তো স্যার ওই অসিলোস্কোপে মানে সার্কিট তো কমপ্লিটই হবে না। এটা ওপেন সার্কিট হবে, তাই না? হ্যাঁ, ওপেন সার্কিটের ভোল্টেজ কত হয়? ওপেন সার্কিটের ভোল্টেজটা তো সোর্সে ভোল্টেজের সমান স্যার, মানে যেটা আপনি দিবেন। এক্স্যাক্টলি, তাহলে কি আপনি 0 পাবেন? না স্যার, না স্যার। না, তার মানে আপনি যতক্ষণ পর্যন্ত 1.8 এ না পৌঁছাবেন ততক্ষণ পর্যন্ত আপনার সোর্সের ভ্যালু যেটা, ওটাই আপনি দেখবেন। আর যেই মুহূর্তে আপনার ডায়োডটা অ্যাক্টিভেট হয়ে যাবে, সেই মুহূর্তে আপনি কত দেখবেন? স্যার এগুলা বিয়োগ হয় স্যার যে ভোল্টেজটা সাপ্লাই দিছি আর ওই যে ড্রপ গুলো বাদ যাবে। যেই মুহূর্তে ডায়োডটা অ্যাক্টিভেট হয়ে যাবে সেই মুহূর্তে আমরা ধরতে পারি না ডায়োডটা একটা সোর্স। এই সোর্সের ভ্যালু কত? 0.7 বা ধরলাম 0.7। যেটাই ধরলেন, কোনো সমস্যা নেই। এটার সঙ্গে আছে আরেকটা ব্যাটারি, সেটা হলো কি 1.5। এইটার অ্যাক্রসে আপনি যদি একটা ভোল্টেজ সোর্স ধরেন, আপনি ভোল্টেজ কি ভ্যালু পাবেন? ওই দুটা মানে রেজাল্টেন্ট করে যা হয় তাই পাবো, 0.7 আর 1.5। তো এইখানে আপনার সোর্সের মানে একটা সার্টেন পয়েন্টের পরে সোর্সের মধ্যে যাই পরিবর্তন হোক, এই পরিবর্তনটাকে আপনি আর এই ব্রাঞ্চে দেখতে পারবেন পারবেন না। তখন আপনি শুধুমাত্র দেখবেন হলো গিয়ে 2.2 ভোল্ট। মানে কি হলো, আমরা বেসিক্যালি 2.2 তে এটাকে ক্লিপ করে দিলাম। ও অ্যাক্টিভেট হওয়ার পরে 2.2 এর বেশি আর কখনো দেখাইতেই পারবে না। তার মানে ও কত পয়েন্টে যে ক্লিপ হবে এটা ডিপেন্ড করবে হলো গিয়ে এই ভ্যালুটার উপরে, ব্যাটারির ভ্যালুটার উপরে। আমি যদি চাই যে না আমি আরো হায়ার পয়েন্টে গিয়ে আমি ক্লিপ করব, তখন আমি কি করব? সিম্পলি ব্যাটারিটার ভ্যালু বাড়াই দিব। সবাই কি বুঝতে পারছেন আমার কথাটা? জি। এখন এটা তো ফরওয়ার্ড জি, বায়াস স্যার। গেল, তো আমরা সার্কিটটাকে রান করি, ঠিক আছে? বেশি কথা না বলে সার্কিটটাকে রান করি, দেখি কি হয়, ঠিক আছে? এমনও হতে পারে সার্কিটটা রান করবে না, না করছে, ভাগ্য ভালো আমাদের।
সার্কিটটা রান করছে, তো আমি দুইটাকেই 1 এ নিয়ে যাই। ঠিক আছে, দুইটাকে 1 এ নিয়ে গেলাম। ফার্স্ট অফ অল ওই কনফিউশনটা ক্লিয়ার করি। আমার যে বারবার কনফিউশনটা হচ্ছে সেটা হলো কি, আমি কি এখানে +6 - 6 পাবো নাকি +3 - 3 পাবো? বলুন তো এখানে কত পাচ্ছি দেখি। এটা বসাইলাম, তাহলে এখানে 1 2 3 4 5 6, প্রতিটা ঘরের মান 1। আমি এখানে +6 - 6 পাচ্ছি না? জি স্যার। আপনারা কেন 25 দিলে 12.5 আর 12 পাইতেছিলেন? মানে সরি, 12.5 প্লাস আর 12.5 মাইনাস পাইতেছিলেন। আমি তো জানতাম যে স্যার আপনি আপনি যেখানে স্যার ভোল্টেজটা দিয়েছেন ওটা তো অ্যাম্পলিটিউড লেখা আছে, তাহলে অ্যাম্পলিটিউড তো 6 হবে, ওটা তো পিক টু পিকের কোনো অপশন নাই, তাহলে তো আপনারাও কি অ্যামপ্লিটিউডে দিছেন না? জি স্যার, আমরা অ্যাম্পলিসিটি দিছি। তাহলে আপনার আর আমার রেজাল্ট ভিন্ন আসলো কেন? আচ্ছা, আর এটাকে আমাদের আসলে স্যার একটা লাইভ সেশন থাকা দরকার স্যার, একটা ক্লাস মনে করতেছি এরকম লাইভ দরকার, হ্যাঁ আমারও আমরা মনে হয়, করব স্যার, আপনি আমারও দেখবেন। মনে হয়। নেক্সট ক্লাসে তাহলে এটা করি, ঠিক আছে? নেক্সট ক্লাসে একটা ব্রেকআউট রুম করে গ্রুপ লিডারকে ব্রেকআউট রুমে নিয়ে গিয়ে তারপরে আমরা দেখবো যে কে কি করতেছে ওখানে, ঠিক আছে? জি স্যার। আচ্ছা, জি স্যার, জি স্যার। এটাই ভালো হয়। ঠিক আছে। আমিও বুঝলাম না যে এই জিনিসটা কেন হলো, তাহলে কারণ আমি আমাদের জানি প্রবলেম যে গুলো স্যার সলভ হয়ে যাবে। দেখাবে। হ্যাঁ সেটাই সেটাই। আচ্ছা ঠিক আছে, তাহলে স্যার, আমরা দেখি। হ্যাঁ বলেন, আমার প্রবলেমটা স্যার আমি ধরতে পারছি। কি প্রবলেম হয়েছে আপনার? মানে আমি যখন মানে ভি সাইনের ইনপুটটা বসাইছি, তারপরে ওইটা সেভ করি নাই, যার কারণে মানে ওকে করার পরে আবার ভ্যালুটা চেঞ্জ হয়ে গেছে। তাই? তো আমি এখন সেভ করে দেখলাম যে হ্যাঁ আমার হুম, ঠিক আছে। ইয়া, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, তাহলে আপনি আপনার রেজাল্টটা চেঞ্জ করে এইটা জি রিপোর্টটা স্যার। আবার সাবমিট করেন, ঠিক আছে? ওকে স্যার। আচ্ছা ঠিক আছে, তাহলে চলেন দেখি আমাদের প্রেডিকশন ঠিক আছে নাকি। তো আমাদের প্রেডিকশন ছিল হলে কি যে মোটামুটি 2 ভোল্টের কাছাকাছি গিয়ে আমি পজিটিভ হাফ সাইকেলে আর কোনো রেজাল্ট দেখব না। তো আমার হলুদটা হলে কি ইনপুট এবং নীলটা হলে কি আউটপুট। সো নীলের আমি আউটপুটের 0 পয়েন্টটা দেখি, 0 পয়েন্টটা হলে কি এই জায়গায়। তো আমার প্রতি ঘরের ভ্যালু হলে কি 1 ভোল্ট করে, তাহলে আমি এখানে দেখতেছি আমার মোটামুটি 1 2 এর সামান্য একটু উপরে গেছে। তো এটা মোটামুটি 2 ভোল্টের কাছাকাছি, মানে 1.5 প্লাস 0.5, যেটা আমরা প্রেডিক্ট করছিলাম সেটা ঠিক আছে, আমাদের প্রেডিকশন ঠিক আছে। এবং নেগেটিভ হাফ সাইকেলের ক্ষেত্রে কি হবে? নেগেটিভ হাফ সাইকেলের ক্ষেত্রে আপনার কারেন্টটা এদিকে পাস করবে, আমার কার্সরটা যেদিকে যাচ্ছে কারেন্টটা এদিকে পাস করবে, এবং ব্যাটারিও কিন্তু কারেন্ট আমার ভি সাইনের দিকেই পাস করবে। দুইটা কারেন্টের দিক তখন একদিকে হবে। সো ডায়োডটা তখন পুরো সাইকেলেই অন হইতে পারবে না, Off. পুরো সাইকেলেই অফ থাকবে। তাহলে আমি পুরোটা সময় কি দেখবো? আমার সোর্সের ভোল্টেজ, কারণ আমার ব্যাটারিটা তো তখন আমার সার্কিটের সঙ্গে আর কানেক্টেডই নেই। কারণ এই ব্রাঞ্চটা যদি ওপেন সার্কিট হয়ে যায়, ব্যাটারি কি আমার সার্কিটের সঙ্গে আর কানেক্ট আছে? না, ব্যাটারি কিন্তু আমার অসিলোস্কোপ যেই পয়েন্টে কানেক্টেড, এই পয়েন্টের সঙ্গে কিন্তু ব্যাটারির আর কোনো কানেকশনই নেই। নাই, এই জি জায়গাটা স্যার। পুরো ক্লোজ হয়ে গেছে, ও সরি ওপেন ডায়োড হয়ে তো গেছে, এখানে স্যার রিভার্স বায়াস পাচ্ছে। রিভার্স বায়াস পাচ্ছে, তার মানে এটা একটা ওপেন সার্কিট। জি স্যার। তাহলে আমার ব্যাটারিটা কি হবে? সার্কিট থেকে আলাদা হয়ে যাবে না? বিচ্ছিন্ন আলাদা হয়ে বিচ্ছিন্ন যাবে হয়ে স্যার। যাবে। তখন আমি তাহলে কি করব? জাস্ট ডায়োডটা যেই পয়েন্ট, সরি অসিলোস্কোপটা যেই পয়েন্টে বসানো, আমি ওই পয়েন্টের সাপেক্ষে শুধুমাত্র আমার সোর্সের ভোল্টেজটা পাবো। তার মানে আমি পুরো নেগেটিভ হাফ সাইকেলটা দেখতে পারবো। সবাই কি বুঝতে পারছেন? জি স্যার। স্যার, হ্যাঁ আমি বলেন, একটা কোশ্চেন করছি যে করেন। আমরা যে অসিলোস্কোপটা ব্যবহার করব স্যার, আমরা মনে করেন যে যে জায়গায় ইয়াটা যাচ্ছি, মানে অসিলেশনটা চাচ্ছি, ওই জায়গায় ওই পয়েন্টটাতে আমরা ইয়াটা লাগাবো, তারগুলা লাগাবো। হ্যাঁ হ্যাঁ, ওই জায়গাটা। এবং আপনি তো মানে ভোল্টেজ যখন দেখবেন, এখানে সবসময় যেমন আমরা ভোল্টেজ দেখবো একটা পয়েন্ট থেকে আরেকটা পয়েন্টের রেসপেক্টে, সাপেক্ষে, তাই না? সো আপনি এমনভাবেই গ্রাউন্ডটা প্লেস করবেন, যাতে আপনি অসিলোস্কোপের লাইভ প্রোবটা যেই জায়গায় বসাইছেন, গ্রাউন্ডটা যেন আপনার যেই জায়গার থেকে যেই জায়গায় ডিফারেন্স দেখতে যাচ্ছেন, গ্রাউন্ডটা যেন ওই জায়গায় বসানো থাকে। এখন আমার গ্রাউন্ডটা যদি এই জায়গায় বসানো না থেকে গ্রাউন্ডটা যদি আমার এখানে বসানো থাকতো, তাহলে কিন্তু আমার সার্কিট উল্টাপাল্টা রেজাল্ট দিত, তাই না? কারণ আমার পুরো সোর্সটাই তখন বুঝতো না যে আমার গ্রাউন্ড পয়েন্ট কোনটা আর কোনটা। এখানে কিন্তু একটা কনফ্লিক্ট তৈরি হতো। যেহেতু আমার গ্রাউন্ডটা এই জায়গায় বসানো, এই জন্য আমি ডায়োডের সাপেক্ষে দেখতে পারতেছি। সো আপনি অসিলোস্কোপের একটা প্রোব যদি প্লাস ধরেন, তাহলে আপনার গ্রাউন্ডটা সার্কিটের যেই জায়গায় বসানো, আপনি কল্পনা করে নেবেন ওই জায়গায় আপনার অসিলোস্কোপের নেগেটিভ টার্মিনালটা বসানো আছে। আচ্ছা স্যার। বুঝতে পারছেন? গ্রাউন্ডটা এই জন্য সবসময় খুব কনসিয়াসলি বসাবেন, গ্রাউন্ডটা আন্দাজে বসাই দিবেন না। এবং সবসময় চিন্তা করবেন যে আপনাকে আউটপুটটা ভালো আনতে হবে। ইনপুট যা মন চায় তাই হোক, ইনপুটের কথা আপনার চিন্তা করা লাগবে না।
আউটপুটটা যাতে সুন্দর আসে এটার কথা চিন্তা করে আপনি গ্রাউন্ডটা বসাবেন। আচ্ছা, সো এই গেল হলে কি আমাদের মোটামুটি ফার্স্ট যে ক্লিপিং সার্কিটটা সেটা। এখন এটা থেকে আমি যদি আপনাদেরকে জিজ্ঞেস করি যে না, ক্লিপিং সার্কিটটা আমার এভাবে হলে হবে না, আমি পজিটিভ হাফ সাইকেল কাটবো না, আমি নেগেটিভ হাফ সাইকেল কাটবো, তাহলে আমাদেরকে সিম্পলি কি করতে হবে? নেগেটিভ হাফ সাইকেল কাটতে হলে স্যার ডায়োডটা ঘুরিয়ে দিতে হবে। ডায়োড আর ব্যাটারিটা ঘুরে দিলেই হয়ে যাবে, তাই না? জি স্যার, তাহলে তার বিপরীতটা হবে এখন হ্যাঁ, যেটা সো এটা দেখলাম। আপনাদের টাস্ক 2 থাকবে, আমি এটা উল্লেখ করে দিব, এটা আপনাদের টাস্ক 2 হবে যে পজিটিভ ক্লিপ যদি আমি করি আমি নেগেটিভ সাইকেলে কেমনে ক্লিপ করব এটা আপনারা নিজেরা সিমুলেশন করে আমাকে দেখাবেন। তো আমরা এখন আরেকটা সার্কিট দেখব, এটার সাথে সাথে আরেকটা সার্কিট আমরা যেটা দেখব সেটা হলো আমার বোথ ওয়েতেই ক্লিপ করবে, মানে আমার পজিটিভেও ক্লিপ করবে নেগেটিভেও ক্লিপ করবে, এমন একটা সার্কিট আমরা বানাবো। সো সবার আগে আমাদের যেটা করতে হবে, আমরা স্টপ করছি এটা এনশিওর করতে হবে, করার পরে এই তারটা কেটে ফেলতে হবে যাতে আমরা এই একই ফাইলটা আবার ইউজ করতে পারি। করে দিলাম, ডিলিট করে দিলাম এটা। তারপর আমাদের ডায়োডগুলো ডিলিট করলাম, ব্যাটারি ডিলিট করলাম, করে আমরা এখন এখানে যেটা বসাবো, আমরা এখানে জেনার ডায়োড বসাবো। জেনার ডায়োডের মডেলটা আমি একটু দেখে আসি। জেনার ডায়োড মডেল দেওয়া নেই ল্যাব মেনুলে। হ্যাঁ বলেন। জেনার ডায়োড ইউজ না করে যদি করা যায়, মানে ব্যাটারি ডায়োড আর ডায়োড ইউজ আরেকটা- করেও করা যায়। কিভাবে করতে হয় আচ্ছা, জানেন? তখন আপনার দুইটা ডায়োড লাগবে, দুইটা ডায়োড দুইটা ব্যাটারি সেটাই লাগবে। বলছি। সেটাও কিন্তু সেটাই। করা যায়, এটা খুব ভালো একটা কথা বলছি। আমরাও যখন শিখছি তখন এইভাবে শিখছি, কিন্তু আপনাদের ল্যাব ম্যানুয়ালে জেনার ডায়োড দিয়ে করা আছে, এই জন্য আমরা জেনার ডায়োড দিয়ে করব। মানে আপনি যদি প্যারালালি করেন, মানে দুইটা ব্রাঞ্চ করেন, প্যারালাল ব্রাঞ্চ, একটাতে ডায়োড আর ব্যাটারি একদিকে, আরেকটাতে ডায়োড আর ব্যাটারি আরেক দিকে, তখন কি হবে যে দুইটা সাইকেলে এক একটা ব্রাঞ্চ কাজ করবে, মানে একটা ব্রাঞ্চ ওপেন হয়ে যাবে আর একটা ব্রাঞ্চ কাজ করবে। ওভাবে হয়, ওটা খুব সিম্পল সহজ সার্কিট। তো ওটা আপনারা বাসায় ট্রাই করেন, ঠিক আছে? আমরা জেনার ডায়োড যেহেতু আমাদের বলছে অফিসিয়ালি জেনার ডায়োড দিয়ে করতে, এই জন্য আমরা জেনার ডায়োড দিয়ে করব। এটা কি আপনারা ক্লাসে করছিলেন ডায়োড আর ব্যাটারি দিয়ে, মানে দুই দুই সাইকেল কাটার জন্য, জি স্যার, এরকমই করাইছি। নাকি জেনার ডায়োড করছিলেন? জেনারেটরটা করছি। তো আপনারা মনে তাহলে পড়ছে বাসায় একটু না। ট্রাই করে দেখেন যে জেনার ডায়োড ইউজ না করে কিভাবে করা যায়। আবার বসাইলাম অসিলোস্কোপ, চ্যানেল বিটা বসাইলাম। সো এখানেও চলুন আমরা আগের বারের মতো প্রেডিকশন করি যে পজিটিভ হাফ সাইকেলে কি হবে। আমাদের এই জেনার ডায়োডের অ্যাক্টিভেশন ভোল্টেজ কত জানি ছিল? 4370 4370 অ্যাক্টিভেশন ভোল্টেজ 2.4 ভোল্ট রিভার্স বায়াসে, আর ফরওয়ার্ড বায়াসে 0.7 ধরে নিই আমরা। 4.7 নাকি? 2.4 আর 0.7, ঠিক আছে, 2.4, এটার মানে রিভার্স বায়াসে হলে কি 2.4। ওকে। তাহলে আমার ফরওয়ার্ড বায়াসে আমার এখানে কত আছে? +6 -6, তাই না? +6 -6 আছে। এখন ফরওয়ার্ড বায়াসে আমার কারেন্টটা যাওয়া শুরু করলো, যাওয়া শুরু করার পরে কখন আমার এই ডায়োডটা হবে, শর্ট হবে, কত ভোল্টেজ ক্রস করবে? 2.4 এ যাওয়ার পরে 2.4 এ যেতে হবে এবং এটাকে অ্যাক্টিভেট করতে হবে। 2.4 এ গেল, শুধু 2.4 এ গেলে কি এটা অ্যাক্টিভেট হবে? কিন্তু এটা কি অ্যাক্টিভেট হবে? না। এটাকে অ্যাক্টিভেট করতে আরো এডিশনাল 0.7 ভোল্ট লাগবে না? জি স্যার। তাহলে এখানে টোটাল লাগবে আমার 3 ভোল্টের মতো কাছাকাছি। তো যখন আমি 3 জি, ভোল্ট ক্রস করব তখন আমি 3.1 আশা করব আমার পজিটিভ হাফ সাইকেলটা যাবে। নেগেটিভ হাফ সাইকেলে কি হবে? নেগেটিভ হাফ সাইকেলে এটাকে অন করতে আমার লাগবে 2.4, কিন্তু এটাকে অন করতে আমার এডিশনাল 0.7 লাগবে। মানে 3 ভোল্টই লাগে। হ্যাঁ, ওই তো একই যত- 3.1 যতক্ষণ পর্যন্ত 3 ভোল্টে না পৌঁছাবো ততক্ষণ পর্যন্ত আমরা সোর্সটাকেই দেখতে পারবো, তাই না? তাহলে আমরা এটা রান স্যার। করি, চলেন রান করি দেখি যে ঘটনা কি সেটাই নাকি। রান করলাম, তাহলে আমরা গুনি, এখানে প্রতি ঘর হলে কি 1 ভোল্ট করে, তাহলে আমার এখানে 1 2 3 পয়েন্ট সামথিং 3.1 মনে হয়, কারণ ওই যে আমার 2.4 প্লাস 0.7, সো এখানে আপনার 3.1 আর নেগেটিভ সাইকেলও -3.1 পর্যন্ত গিয়ে ক্লিপ হয়ে যাচ্ছে আমার সার্কিটটা। তাহলে এখন আমি যদি আপনাদেরকে বলি যে শুধুমাত্র জেনার ডায়োড ইউজ করে আপনি 3.1 না, আমি চাইতেছি 4.7 এ যে ক্লিপ করব, তখন আপনার জেনার ডায়োডটার ভ্যালু কত হতে হবে? যদি আমি বলি জি যে স্যার, বুঝি। আরেকবার বলেন স্যার। আরেকবার আমি আরেকবার, আপনাকে আরেকবার। এখন আমি যেটা করলাম, এই সার্কিটটা ডিজাইন করলাম এমন ভাবে যাতে এটা 0 to 3 যাবে এবং 0 to -3 যাবে, যাওয়ার পরে ক্লিপ হয়ে যাবে। আপনার ইনপুট যতই চেঞ্জ হোক, আমি যদি ইনপুটটা চেঞ্জ করি আমার আউটপুট কিন্তু সেমই থাকবে।
আউটপুট কিন্তু আমার জি 3 স্যার। এর উপরে কখনোই যাবে না এবং -3 এর নিচেও কখনো যাবে না। আমি এখন আপনাদেরকে জিজ্ঞেস করলাম যে না এই সার্কিটটাকে মডিফাই করে এমন একটা সার্কিট বানাও যেটা 4.7 পর্যন্ত যাবে, +4.7 -4.7, তাহলে আপনাকে কিসের ভ্যালু চেঞ্জ করা লাগবে? জেনার ডায়োডের ডায়োডের জেনার ডায়োডের রিভার্স বায়াসে অ্যাক্টিভেশন ভোল্টেজটা চেঞ্জ রিভার্স করা বায়াস লাগবে শুধু, অ্যাক্টিভেশন ভোল্টেজ তাই না? চেঞ্জ করতে জি তো স্যার। আপনারা যেটা বললেন যে ওইটা প্যারালাল ব্রাঞ্চ, যেটা বললেন যে প্যারালাল ব্রাঞ্চে একটাতে ডায়োড আর ব্যাটারি আর একটাতে ডায়োড আর ব্যাটারি, ওইটার থেকে জেনার ডায়োডের সুবিধা যেটা এখানে কিন্তু আপনার কোনো ব্যাটারির প্রয়োজন হচ্ছে না। দরকার নাই। জি স্যার। এবং ব্যাটারি ইউজ না করার সুবিধাটা কি? কারণ ব্যাটারি আমরা জানি ওভার টাইম ব্যাটারি আপনার আয়ু শেষ হয়ে যাবে, একটা পর্যায়ে গিয়ে আপনার ব্যাটারি শেষ চেঞ্জ হয়ে করা যাবে। লাগবে। কিন্তু আপনারা যদি জেনার ডায়োড ইউজ করেন আপনি এটা অনেক লং লাস্টিং একটা সিস্টেম হবে এবং এটাতে ব্যাটারি চেঞ্জ করার প্রয়োজন হবে না। সো এটা একটা আমি বলবো প্রয়োজন নাই। যে ওইটার তুলনায় এটা একটা স্মার্টার সিস্টেম, ঠিক আছে? জি স্যার। আপনাদের কি এই দুইটা সার্কিট নিয়ে কোনো কোশ্চেন আছে কারো? না স্যার, আপাতত বুঝতে কোশ্চেন পারছি নাই, স্যার। ঠিক আছে। জি স্যার। তাহলে আমরা আজকে নেক্সট কাজে চলে যাই। স্যার, হ্যাঁ স্যার, বলেন। ওই জেনার ডায়োড দুটা তো সিরিজে দিছেন না? জি, ওই দুটা যদি আমি প্যারালালে দেই, একটা এই মানে আলাদাতে, তাহলে কি রকম হয় আর কি? মানে আমার কথা বলা কি ভুল হচ্ছে নাকি স্যার? একটু আমার একটা প্রশ্নটা প্যারালালি, আসতেছে আর কি। যদি আপনি প্যারালালি দেন তাহলে যেটা হবে, হুম, আমি তাহলে ঘটনা কি হয়? মানে প্যারালালি বলতে আপনি যেটা বলতেছেন যে একটা জেনার ডায়োড হলে গিয়ে, কিন্তু আঁকা খুব কষ্ট, এইদিকে? এইভাবে থাকলো আর একটা থাকলো হলে গিয়ে হ্যাঁ, 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 এইভাবে। হ্যাঁ, সো হ্যাঁ, হ্যাঁ। আমাদের বলে দিচ্ছি আমরা জেনার ডায়োডের অ্যাক্টিভেশন ভোল্টেজ হলো 2.4 ভোল্ট। তো যতক্ষণ পর্যন্ত 2.4 ভোল্টে আপনার এখানে আপনার সোর্সের সাইনোসয়েডাল সোর্সের পজিটিভ হাফ সাইকেলে যতক্ষণ পর্যন্ত ভোল্টেজ 2.4 না হবে অতক্ষণ পর্যন্ত এটা অন হবে না, তাই না? যেহেতু এটা রিভার্স বায়াসে আছে। কিন্তু যখনই আপনার এটা 0.7 এ পৌঁছায় যাবে, যখনই স্যার, একটা আগে অন হয়ে যাবে, একটা পরে অন হবে। না, যখন 0.7 এ, যতক্ষণ পর্যন্ত 0.7 এ না যাবে, যতক্ষণ পর্যন্ত আপনার ভোল্টেজ 0.7 এর থেকে কম, ভোল্টেজ যতক্ষণ 0.7 এর থেকে কম, ততক্ষণ পর্যন্ত কিন্তু আপনার এটাও অফ, দুটেই অফ। ভোল্টেজ যতক্ষণ পর্যন্ত 0.7 এর থেকে কম, তাই না? জি স্যার, ফরওয়ার্ডে যেটা আছে 0.7 পাইলেই অন হয়ে যাবে। তাহলে আপনার কি হবে? আউটপুটে আপনি 0.7 পর্যন্ত পাবেন, আউটপুটে 0.7 পর্যন্ত পাবেন। যখনই আপনার 0.7 ক্রস হয়ে যাবে তখন এটা অন হয়ে যাবে, তাই না? এটা অন জি হয়ে স্যার। যাবে। এটা অন হয়ে গেলে তখন কি হবে? আপনি 0.7 এ যে এটা ক্লিপ হয়ে যাবে, ঠিক আছে? এরপর আপনার ভোল্টেজ যখন 2.4 ক্রস করবে, যখন 2.4 ক্রস হবে তখন কি হবে? এটা অন হয়ে যাবে না? রিভার্সটা অন হয়ে যাবে আবার। এটা অন হয়ে গেলে তখন আপনি যখন এখানে ধরবেন তখন আপনি ভোল্টেজ কত পাবেন? এটা 2.4 এর ভোল্টেজটাই পাবেন না? তখন এখানে একটা স্যার, জাম্প হবে মনে স্যার, হয়, আমি একটা আমার কথা যেটা মনে বলি। হচ্ছে। হ্যাঁ বলেন। ওই দুইটা ডায়েট তো দেওয়া আছে, আপনি যেরকম আঁকাইছেন ওই রকমই তো। মানে একটাতে আমি যখন ভোল্টেজ দিচ্ছি, তো একটাতে ধরেন কম ভোল্টেজ দিচ্ছি, তো প্রথমটার ক্ষেত্রে সেটা হচ্ছে আপনার হলো জেনার ডায়োড তো রিভার্স বায়াসে কাজ করে, তো প্রথমটার ক্ষেত্রে 2.4 পালে ওটা অ্যাক্টিভেশনে যাবে। তো আমার হুম, দেখা গেল ভোল্টেজটা কম, 2.4 এর কম। তো প্রথমটার ক্ষেত্রে সেটা অ্যাক্টিভেশনে যাচ্ছে না, কিন্তু দ্বিতীয়টার ক্ষেত্রে তো ওটা ফরওয়ার্ড বায়াসে যাচ্ছে, হুম, তখন তো ওটা 0.7 এ অ্যাক্টিভেশনে হয়ে যাওয়ার কথা। তো হ্যাঁ। অলওয়েজ তো 0.7ই দেখানোর কথা, তারপরে তার বার বেশি হওয়ার তো আর কোনো না, চান্স কিন্তু নাই এখানে স্যার, যখন নাকি? 2.4 এর থেকে বেশি হয়ে যাবে ভোল্টেজ তখন কি হবে? তখন এটাও অন হয়ে যাবে না? কিন্তু স্যার ওটা যদি একবার 0.7 এ অ্যাক্টিভ হয়ে যায়, তো সেক্ষেত্রে ওটা তো মানে ইয়ে হওয়ার কথা, আর তো কোনো এদিকে আর আসার কথা কি? এটা তো পুরো একটা নোড না? আমরা কেসিএল থেকে জানি এই পুরো জিনিসটা একটা নোড না? নোট। তো এখানে যে ভোল্টেজ থাকবে এই পুরো নোডটার ভোল্টেজ একই থাকবে না? জি। তো এখানে যদি 2.4 জি ভোল্ট স্যার। হয় এই পুরো নোডটার ভোল্টেজ তখন 2.4 হবে না? জি। জি স্যার। তাহলে এখানেও 2.4, এখানেও 2.4, তাই না? তো সেই হিসাবে জি ডায়োডটা স্যার। অ্যাক্টিভেট হওয়ার কথা না? কথা স্যার, ওকে অ্যাক্টিভেট হবে। না, এত চিন্তা করে কি লাভ? আমাদের তো প্রোটিয়াস আছেই, আমরা সিমুলেট করে জি দেখি স্যার, কি হয়। ওইটাই। তারপরে না মানে স্যার, একটা এমনি আলোচনা এই থাকাটা ভালো, কারণ আমরা অ্যাটলিস্ট প্রশ্ন প্রেডিক্ট করতে পারতেছি কি করার প্রেডিকশন হবে। মানে করা যায়। তাহলে একটু চলেন আমরা প্রশ্ন করি ছিল তো তাই বলছি। করি না, প্রশ্ন থাকা তো ভালো, আমি খুব এনজয় করি যে এরকম প্রশ্ন থাকে, তারপরে নিজে প্র্যাকটিস করে দেখি যে আমার প্রেডিকশনের সঙ্গে মিলতেছে নাকি। এটাই তো সিমুলেশনের মজা, ল্যাবে তো আর এই জিনিসটা চাইলে করা যেত না। ঠিক আছে, আমরা তাহলে একটা ডায়োড বসাই এখানে। সরি, এই ডায়োডটা নিলাম,
একটা ডায়োড এখানে বসাইলাম আর একটা ডায়োড উল্টো করে বসাইলাম, এটার সাথে এটা কানেক্ট করে দিলাম, এটার সাথে এটা কানেক্ট করে দিলাম। এটাই তো বলছিলেন তাই না? রান করি চলেন, আপনার কথাই তো ঠিক মনে হইতেছে নাকি? একটু জি স্যার, অন্যরকম। আমার এখানে তাহলে 1 ভোল্ট কেন আসতেছে? না না ঠিক আছে, আপনার কথাই ঠিক আছে, লেভেল চেঞ্জ হয়ে গেছে। 0.70 তো আছে। 0.7 আছে, 0.7 গিয়ে আর 2.4টা দেখাচ্ছে না, কেন দেখাচ্ছে না? স্যার ওটা সাধারণ ডায়োডের মতো কাজ করে গেছে, মানে ও যেটা দাঁড়ান রিভার্স দাঁড়ান দাঁড়ান ফরওয়ার্ডে দাঁড়ান ছিল, দাঁড়ান নাকি দাঁড়ান দাঁড়ান, রেজিস্ট্যান্সের ড্রপ? রেজিস্ট্যান্সের জন্য, রেজিস্ট্যান্সের জন্য। এখানে তো একটা রেজিস্ট্যান্স ছিল আমি যে সার্কিট দিকে করছি ওই সার্কিটে তো রেজিস্ট্যান্স ছিল না। রেজিস্ট্যান্সটা যদি উঠাই দিই তাহলে কি হয়? রেজিস্ট্যান্সটা উঠাই দিয়ে উঠাই রান দেন করে স্যার, একটু দেখি। উঠাই দেন। রেজিস্ট্যান্সটা উঠাই দিয়ে দেখি কি হয়। রেজিস্ট্যান্সটা উঠাই দিলে ইনপুট যা আউটপুটও সেটাই পেতেছি। মানে পুরো সার্কিটটা সবসময় আপনার অফ স্যার, থাকতেছে। স্যার রেজিস্ট্যান্স উঠায় দিলে তো সব প্যারালাল হয়ে যাচ্ছে না, হ্যাঁ তাহলে প্যারালাল হয়ে যাচ্ছে, ডায়োড তখন আমি অসিলোস্কোপের এখানে মানে পুরো এই সোর্সের ইটেই পাচ্ছি না। প্যারালাল তাহলে তো হচ্ছে হবে ঠিক না। আছে, মানে এই পুরো দুইটা সার্কিট দুইটা ডায়োড কিন্তু তার মানে কখনোই অন হইতেছে না। দুইটা ডায়োডের যে কোনো একটা যদি অন হয়ে যেত আপনি ভোল্টেজ কত পেতেন? 0 পেতেন না? শর্ট সার্কিটের অ্যাক্রসে ভোল্টেজ কত হয়? 0। জিরো। তার মানে এখান থেকে বোঝা যাইতেছে ডায়োডটা আমি যদি সরাই দিই আমার এই দুইটা জিনিস কখনোই অন হইতেছে না, সবসময় দুটো অফ স্টেজে থাকতেছে। জি স্যার। যেমন মনে করেন আমি যদি একটা ডায়োড উঠাই দিই তাহলে কি হয় দেখেন। আমি মনে করেন এই ডায়োডটা উঠাই দিলাম, ডিলিট করে দিলাম, একই হবে। একই হলো। স্যার ওই ডায়োডের দামই নাই। ডায়োডটা অ্যাক্টিভেট হইতেছে না কেন? স্যার ডায়োড অ্যাক্টিভেট হবে না ডায়োড তো? অ্যাক্টিভেট হইতে পারবে না কেন? অ্যাক্টিভেট হইতে পারবে না? স্যার এটা যেটা মনে হচ্ছে আমার, মানে প্যারালারের ক্ষেত্রে আমরা জানি ভোল্টেজ প্যারালার ব্রাঞ্চের সবগুলো ভোল্টেজ সমান হয়, সেক্ষেত্রে কেন যা সাপ্লাই দিব সেটাই হয়তো আউটপুটে শো করবে। ওই ক্ষেত্রে ওই ডায়োডের যে ভোল্টেজটা দেওয়া আছে 2.4 ওটা শো করবে না, ওটা তো যেহেতু এটা প্যারামিটার, মানে কি জানি না স্যার। তারপরেও কিন্তু এই জিনিসটা একটু কনফিউজিং, কারণ কারেন্টটা তো এদিকে পাস করতেছি তাই না? কারেন্টটা তো এখান দিয়ে পাস করতেছি, তো কারেন্টটা যদি এখান দিয়ে পাস করে আপনার ডায়োডটার এটার ভোল্টেজ যখন বাড়তে থাকবে তখন ডায়োডটা কি একটা পর্যায়ে কি অ্যাক্টিভেট হবে না? একটা তোমার কথা। আপনি তো এটা একই সঙ্গে এটা প্যারালালও বলতে পারেন, আপনি তো চাইলে এটা সিরিজও বলতে পারেন তাই না? এই সার্কিটটারে প্যারালাল বলতেও সমস্যা কি, সিরিজ বলতেও সমস্যা স্যার কি? বি টার্মিনালটা ডায়োডের পরে কানেক্ট দিয়ে একটু ট্রাই করেন তো। 0 আসবে তাহলে তো, গ্রাউন্ড, এই নোটটা পুরোটা গ্রাউন্ড না। যদি আপনার সন্দেহ থাকে তাহলে আমরা আইকে দেখি, এটা যদি সিটা টার্মিনালটা আমি গ্রাউন্ডের সঙ্গে কানেক্ট করে দিলাম তো গ্রাউন্ড 0 ভোল্টেজ দেখাবে। এটা হলো গিয়ে সি 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 হচ্ছে স্যার লালটা। এই যে গ্রাউন্ড 0, লালটা, জি স্যার। তো গ্রাউন্ডের সঙ্গে লাগালে তো 0ই দেখবে। এই জিনিসটা নিয়ে আমাদের চিন্তা করতে পারি, প্রবলেমে ফেলাই দিলেন আমার একটা। আমি তো ধারণা করছিলাম এই ডায়োডটা অ্যাক্টিভেট হবে, যেহেতু ভোল্টেজ বাড়তেছে ডায়োডটা অ্যাক্টিভেট হবে। এখানে দেখা যাচ্ছে ডায়োডটা কখনোই অ্যাক্টিভেট হইতেছে না। কোনো দেখতে পারতেছেন মানে বাম্প বা কোনো দেখতেছেন? আমি কিন্তু কোনো বাম্পও দেখতেছি না, ত্রুটি। আমি দেখতেছি যে ইনপুটও যা আউটপুটও তাই, কোনো চেঞ্জ নেই। জি স্যার, আমরাও তাই দেখতেছি স্যার। যাই হোক, এটার এক্সপ্লেনেশন আপনারা একটু বের করার চেষ্টা করেন, আমিও বের করার চেষ্টা করবো। আমি কখনো এভাবে চিন্তা করিনি। আমি ভাবছি যে ডায়োড ভোল্টেজ বাড়বে, ডায়োডটা এক সময় না এক সময় গিয়ে অ্যাক্টিভেট হবেই, তারপরে এটা শর্ট সার্কিট হয়ে যাবে। কিন্তু এখানে মনে হয় একটা লজিক্যাল কনফ্লিক্ট হইতেছে। লজিক্যাল কনফ্লিক্ট কি হইতেছে? এটা তো একটা প্যারালাল ব্রাঞ্চ, মানে এটাও গ্রাউন্ডের সঙ্গে এক নোডে কানেক্টেড, আবার এই সাইডেও তার দিয়েও একই নোডে কানেক্টেড। এখন আমরা জানি যে অনুযায়ী প্যারালাল সার্কিটের দুইটা ব্রাঞ্চের ভোল্টেজ সবসময় এক হয়,
এটা আমরা জানি যে প্যারালাল ব্রাঞ্চে আপনার দুইটা আপনি একটু ভোল্টেজটা কমায় দেন দেখি স্যার, 0.7 এর কম দেন দেখি। এটার ভোল্টেজ জি স্যার, তাহলে কি হচ্ছে? এটার ভোল্টেজ 0.7 এর থেকে কম দিতে হলে আমরা দিলাম মনে করেন 0.5 প্লাস 0.5 মাইনাস 0.5, না আরো কমাই দিই 0.3 দিই। জি স্যার, তখন অ্যাক্টিভ হচ্ছে কিনা? তাও তো অ্যাক্টিভ হচ্ছে স্যার। সেটাই তো দেখা যাচ্ছে। স্যার এটা আমার তাহলে মনে বোঝা হয় গেল কি এটা একটা আমি বলি লজিক্যাল স্যার, সমস্যা মনে হয়। হ্যাঁ বলেন। স্যার 0.3 যখন দিলেন তখন কিন্তু 0.3 শো করছে, তো সেই ক্ষেত্রে ওই ডায়োডের কোনো দামই নাই, ওটা ওপেন সার্কিটের মতো কাজ করতেছে। এরকম হলে হতে পারে। ওপেন সার্কিট হলে যেরকম সোর্সের ভোল্টেজটা আউটপুট শো করে সেরকম হলেও হতে পারে। হ্যাঁ ওটাই তো হচ্ছে, কিন্তু আমার কথা হলো যখন এটা 0.3 তাহলে ক্রস করে বেশি যাচ্ছে ভোল্টেজ দিলে ওরকম হয় কেন? তখনও হচ্ছে কেন? এটাই এসে আপনার প্রোটিয়াসের লজিক্যাল সমস্যা আমার মনে হইতেছে। কারণ প্রোটিয়াস তো কতগুলা কোড করা, লজিক করা, তাই না? তো ওর লজিকের মধ্যে লেখা আছে যে প্যারালাল ব্রাঞ্চের জি স্যার, ভোল্টেজ ওটা সবসময় হয়তো এক হইতে হবে। আপনি মনে করেন রিয়েল লাইফে, আপনি মনে করেন ল্যাবে গেছেন, ঠিক আছে? ল্যাবে যে আপনি একটা 1.5 ভোল্টের ভোল্টেজ সোর্সের সঙ্গে 3 ভোল্টের একটা ভোল্টেজ সোর্স যদি প্যারালালি কানেক্ট করে দেন, আপনি যদি ওই প্যারালাল ব্রাঞ্চের ভোল্টেজ যদি একটা মাল্টিমিটার দিয়ে মাপতে চান, ওটা কি আসবে জানেন কেউ? এরকম মনে করেন একটা ব্যাটারি আছে, এই ব্যাটারিটার ভোল্টেজ হলে গিয়ে 1.5 আর এই ব্যাটারিটার ভোল্টেজ হলে গিয়ে 3। আপনি দুইটার সঙ্গে একটা ভোল্টমিটার লাগাইছেন, মাল্টিমিটারের ভোল্টমিটার লাগাইছেন, আপনার ভোল্টেজ কত পাবেন? এরকম তো কোনোদিন হয় না স্যার, কি পড়িওনি বলেন? এটা আপনাদের থিওরি কোর্সে পড়ায় নাই? ও, সার্কিটে পড়াইছে? বুঝে গেছেন মনে স্যার। হয়। প্যারালাল স্যার Four- সেম ডিরেকশনে স্যার, সেম ডিরেকশন থাকলে স্যার direction এ 4.5 থাকার কথা। আহ কি করতেছেন? এটা কারেন্ট সোর্স, এটা তো ভোল্টেজ সোর্স। ভোল্টেজ সোর্স স্যার, এটা সিরিজে থাকলে যোগ হয়ে যেত। হ্যাঁ প্যারালালি জি থাকলে স্যার, কি এটা হবে? প্যারালাল এরকম স্যার হয় না তো। পরীক্ষাতে দিবেন ওই সবসময় একটা, একমাত্র আপনি যদি এখন চাকরিতে ইন্টারভিউ দিতে যাবেন বা কোথাও যদি লিখিত পরীক্ষা দেন, মানে প্রায় সময় একটা কোশ্চেন থাকে যে আনইকুয়াল ভোল্টেজ সোর্স কেন প্যারালালি কানেক্ট করা যায় না। জি স্যার। আপনাদের পরীক্ষা কোশ্চেন ছিল এটা, আনইকুয়াল ভোল্টেজ সোর্স কেন প্যারালালি কানেক্ট করা যায় না? না এটা স্যার, কারণ পাইনি হলো মনে এটা হয়। এটা কেভিএল কে ভায়োলেট করে। কারশফস যে ভোল্টেজ ল আছে, এই ভোল্টেজ ল কে ভায়োলেট করে। কেন ভায়োলেট করে? এখানে আমার টোটাল লুপ কয়টা? দুইটা লুপ, এই যে একটা লুপ, এই একটা লুপ, তাই না? তা আমি যদি লুপ 1 এর কথা বিবেচনা করি, লুপ 1 আমি কি পাবো? প্রথমে লুপ 1 কিভাবে লেখি কেভিএল এ বলেন তো? এখানে আমি প্রথমে কি লিখবো? -1.5 -1.5 আর প্লাস এটা প্লাস 3 3 সমান সমান জিরো জিরো হইতাছে 0? হয় না। হয় না, এটা কেভিএল কে ভায়োলেট করে। এই জন্য আপনার আনইকুয়াল ভোল্টেজ সোর্স প্যারালালি কানেক্ট করা যায় না। এটা থিওরিতে। আর রিয়েল লাইফে কি হবে? রিয়েল লাইফে কি হবে কেউ বলতে পারবেন? না স্যার, করি নাই। রিয়েল লাইফে যেটা হবে যে এই 3 ভোল্টটা দেখবে কি ওর ভোল্টেজ কম, 1.5 এর ভোল্টেজ কম, ও করবে কি ধুমধুমায় এখানে কারেন্ট পাস করার চেষ্টা করবে। ও চেষ্টা করবে যে ওর যে ভোল্টেজ আছে এটা দিয়ে ও এটাকে চার্জ করার চেষ্টা করবে। কিন্তু আপনার নর্মাল পেন্সিল ব্যাটারি তো চার্জ করা যায় না, তাই না? তখন কি হবে? তখন ওর এখানে মানে একটা কনফ্লিক্ট তৈরি হবে। এই কনফ্লিক্টের কারণে ওর ভোল্টেজ ড্রেইন হবে। ওর ভোল্টেজ ড্রেইন হয়ে একটা পর্যায়ে 1.5 এ নামবে। তারপর আপনি ভোল্টেজের এখানে পাবেন হলে কি 1.5 ভোল্ট। সো এখানে একটা লজিক্যাল সমস্যা আছে। আমার মনে হয় প্রোটিয়াসের লজিক্যাল সমস্যার কারণে এই ডায়োডটা কখনোই অন হইতেছে না, বা ও দেখাইতেছে না অন হইতেছে। কারণ এই ভোল্টেজ সোর্সটা এমন একটা ভোল্টেজ সোর্স যে দুনিয়া উল্টে যাক, ওর ভোল্টেজের ভ্যালু কখনো চেঞ্জ হবে না। এই জন্য ওখানে মনে হয় ভোল্টেজটাই দেখাচ্ছে। তবে আপনারা বেটার কোনো এক্সপ্লেনেশন পাইলে আমাকে একটু জানান। সমস্যাটা খুবই ইন্টারেস্টিং। থ্যাংক ইউ এই প্রবলেমটা রেজ করার জন্য। আমি এটা নিয়ে চিন্তা করার সুযোগ পাবো এখন। আচ্ছা ঠিক আছে, তো আমরা এখন তাহলে পরের সার্কিটটাতে যাই। পরের সার্কিটটা আমাদের যেটা ছিল সেটা হলো গিয়ে ক্ল্যাম্পার সার্কিট। ক্লিপিং সার্কিটের সঙ্গে নিশ্চয়ই থিওরিতে আপনারা ক্ল্যাম্পার সার্কিটও পড়ছেন। ক্ল্যাম্পার সার্কিটের কাজ কি কেউ বলতে পারবেন আমাকে? ক্ল্যাম্পার সার্কিটের কাজ কি? জি স্যার, না কি করে ক্ল্যাম্পার সার্কিট? ভোল্টেজটা উঠানামা করে, যে ভোল্টেজটা ওঠানামা করে, ঠিক আছে, একদম ঠিক বলছেন আপনি। আমরা যেটা দেখি যে ভোল্টেজটা আইদার পজিটিভের দিকে উপরে উঠে যাচ্ছে বা নেগেটিভের দিকে নিচে নেমে যাচ্ছে, কিন্তু এটার পিকগুলো ইনট্যাক্ট থাকে। মানে ক্লিপিং সার্কিটের ক্ষেত্রে যেটা হয়েছিল যে আমার পিকটা কেটে গেছিল,
এখানে পিকটা কেটে যাবে না, এখানে পুরো জিনিসটাকে আমরা আইদার উপরে ভুলে উঠাবো গেছি বা স্যার, নিচে একদম নামাবো। তবে মনে এটা পড়ছে। সবচেয়ে পিক টু পিক ভালো সমান থাকবে। সবচেয়ে ভালো সংজ্ঞা যেটা সেটা হলে গিয়ে ও নেগেটিভের থেকে ভোল্টেজ কাটে, নেগেটিভ থেকে ভোল্টেজ কেটে ওই ভোল্টেজটাই পজিটিভে যে জোড়া লাগে, এটা হলে কি সবচেয়ে ভালো এক্সপ্লেনেশন। বা পজিটিভ থেকেও একটা পিক টু ভোল্টেজ পিক কাটে, সমান থাকে তো স্যার কেটে ও সবসময়। নেগেটিভে গিয়ে যাই লাগায়। হ্যাঁ, পিক টু পিকের মানে যেই জি স্যার, ভ্যালুটা সেটা সমান থাকে, কিন্তু আপনার জি স্যার। শুধু পিক ভ্যালুগুলো চেঞ্জ হয়ে যায়, পজিটিভের দিকে বা নেগেটিভের দিকে শুধু পিক ভ্যালুগুলো চেঞ্জ জি হয়ে যায়, স্যার, কিন্তু পিক টু পিকের মান সমান থাকে। তো এই স্যার জিনিসটা ফলো আমরা কিভাবে করি, অলওয়েজ সেম। এই জিনিসটার জন্য আমরা এরকম এটা একটা কেমন সার্কিট ইউজ বললাম? করি, যেটাতে আমরা ওই আগে যেটা করতেছিলাম যে আমরা রেজিস্ট্যান্সের শেষ মাথায় ভোল্টেজ মাপতেছিলাম, এটা না করে আমরা এখন যেটা করব, আমরা ক্যাপাসিটরের শেষ মাথায় ভোল্টেজটা মাপবো। সো বেসিক্যালি কি হবে, একটা হাফ সাইকেলে আমার ক্যাপাসিটরটা চার্জ হবে এবং আরেকটা হাফ সাইকেলে আমার ক্যাপাসিটরটা ডিসচার্জ হবে। সো ক্যাপাসিটরটা চার্জ করতে আমার যেই ভোল্টেজটা প্রয়োজন, সেই ভোল্টেজটা আমরা এই পজিটিভ হাফ সাইকেল থেকে স্যাক্রিফাইস করব, এবং ক্যাপাসিটরের ডিসচার্জের জন্য যে ভোল্টেজটা অ্যাড হবে সেটা আমার নেগেটিভ হাফ সাইকেলে গিয়ে অ্যাড হবে। তার মানে এখানে আমরা কি দেখবো, যে পুরো ওয়েভ ফর্মটা নেগেটিভের দিকে নেমে আসতেছে, এটাই আমরা দেখব। সো এটা করার জন্য আমাদের একটা ক্যাপাসিটর লাগবে এক্সেস, আর বাকি সবকিছু মোটামুটি সেম আছে। এখন আপনাদের কাছে আমার যে কোশ্চেনটা সেটা হলো কি, আমরা প্রোটিয়াসে যে ক্যাপাসিটর ইউজ করি, এই ক্যাপাসিটরের কোন ঠ্যাং পজিটিভ আর কোন ঠ্যাং নেগেটিভ? স্যার যেটা বেঁকা, ওই যে একটা একটু কার্ভের মতো বেঁকা, ওটা নেগেটিভ, আর যেটা সোজা সেটা পজিটিভ। রিয়েল লাইফে কিন্তু, বা থিওরিতে, কিন্তু আপনার প্রোটিয়াসে কি কোনো বেঁকা বা সোজা কিছু আছে? স্যার এটা তো দেখি নাই স্যার, একটু দেখা যায়। চলেন তাহলে দেখি। মানে আপনারা তো এক্সপেরিমেন্ট করছেন একটা ক্যাপাসিটর দিয়ে, আপনাদের মাথায় এটা আসে নাই যে আমরা ল্যাবে সবসময় ক্যাপাসিটরের পোলারিটি দেখে করছি? এখানে পোলারিটি কোথায়? ক্যাপাসিটরের নম্বরটা কি প্লাস সুজিত? হ্যাঁ ক্যাপাসিটর যে সিলিন্ড্রিক্যাল যে ক্যাপাসিটরগুলো থাকে আপনারা ল্যাবে যেটা ইউজ করেন, এটার একটা সিলিন্ডারটার মধ্যে একটা সাইডে গ্রে কালার দেওয়া থাকে। আপনারা খেয়াল করবেন যে গ্রে কালারের একটা স্ট্রিপ থাকে, স্যার, ওই গ্রে স্যার, কালারের স্যার, স্ট্রিপের সঙ্গে যে ঠ্যাংটা লাগানো ওইটা হলো গিয়ে নেগেটিভ, আর অপর সাইডের যেটা আছে ওটা হলো গিয়ে পজিটিভ। তো এই সিলিন্ড্রিক্যাল যে ক্যাপাসিটরগুলো ইউজ করেন, এই ক্যাপাসিটরটার একটা স্পেশাল নাম আছে, কেউ কি বলতে পারবেন এই নামটা কি? স্যার কই গ্রে কালার স্যার? আমার হাতে একটা ক্যাপাসিটর আছে স্যার। আপনি ক্যাপাসিটরটা ঘুরান তো, দেখেন তো কোনো একটা সাইড আছে নাকি গ্রে কালার, নাহলে তো সমস্যা, উঠে গেছে নাকি? এটা কি সিরামিক ক্যাপাসিটর না মাইকা ক্যাপাসিটর? ভিডিও অন করো, আছে ভিডিও অন করো। স্যার স্যার আছে আছে স্যার। আছে না? আমিও তো বলি কি, কই থেকে পাইছেন ক্যাপাসিটর? ভিডিও অন করে দেখাও। সবাই দেখুক, আপনি চাইলে দেখাইতে পারেন। জি স্যার, সবাই সবাই দেখুক। দেখুক। তো আমাদের জন্য দেখি সুবিধা একটু। হবে। একটা ছবি ক্লিপ করে আপনাদের ছবিটা তখন দেখাবো। আচ্ছা, ছবি করে চ্যাটে দিয়ে দেন। ঠিক আছে, তাহলে এখন আমরা চাইলে আসলাম ওই জায়গাতে একটা ক্যাপাসিটর নিলাম। এখন আমাকে বলেন ক্যাপাসিটরের কোন পা নেগেটিভ আর কোন পা পজিটিভ? স্যার, স্যার, আর বাঁকাটা হচ্ছে পজিটিভ আর ওই যে সোজাটা নেগেটিভ। বাঁকা কই এখানে? সরি, স্যার, সোজা আমি তাহলে স্যার আমি এটা একটু বলবো। হচ্ছে পোলারিটি নাই স্যার, একটা লাগাইলেই হবে। এরকম ক্যাপাসিটর হয় নাকি? হ্যাঁ স্যার, আছে তো, শুনছিলাম ইলেকট্রোলাইটিং মানে হ্যাঁ, ঠিক পোলারাইজ। বলছেন, আছে এরকম ক্যাপাসিটর আছে। সো আপনার হাতে যেটা ধরা আছে একটু আগে যেটা বললেন, সেটা হলো কি ইলেকট্রোলাইটিক ক্যাপাসিটর। ঠিক আছে, এটার ভিতরে আপনার ডাইলেকট্রিক ম্যাটেরিয়াল থাকে এবং দুই সাইডে দুটো মেটালের পাত থাকে, মাঝখানে ডাইলেকট্রিক ম্যাটেরিয়াল থাকে। আরেক ধরনের ক্যাপাসিটর আছে যেটা হলো নন পোলার, এটার কোনো পোলারিটি নেই, কোনো ঠ্যাঙের পোলারিটি নেই। সো আপনি যেদিকেই চার্জ করবেন ওই দিকেই চার্জ হবে, কোনো সমস্যা নেই। ওগুলা জেনারেলি বলা হয় ওগুলাকে সিরামিক ক্যাপাসিটর, এবং এগুলি দেখতে চারকোনা বক্সের মতো হয়। অনেকগুলো আছে যেটা বলে মাইকা ক্যাপাসিটর। মাইকা ক্যাপাসিটর গুলো আপনার দেখতে হয় বাটনের মতো, ছোট ছোট বাটনের মতো হয়। তো এখানে যেটা ইউজ করা হয়েছে এটা হলো এরকম নন পোলার ক্যাপাসিটর। জেনারেলি আমরা সবসময় চেষ্টা করি সার্কিটেও স্টেবিলিটির জন্য নন পোলার ক্যাপাসিটর ইউজ করার চেষ্টা করি, কারণ আপনার ইলেকট্রোলাইটিক ক্যাপাসিটরের সমস্যা কি, বেশি হিট হয়ে গেলে এটার ভিতরে যে ডাইলেকট্রিক ম্যাটেরিয়ালটা আছে এটা এক্সপান্ড করে। আপনারা দেখবেন যে একটা ক্যাপাসিটর অনেকদিন ইউজ করতে করতে ফুলে ঢোলের মতো হয়ে যায় একদম পুরো, মানে পেটটা ফুলে যায় একদম। ডাইলেকট্রিক ম্যাটেরিয়াল যেটা থাকে ওটা এক্সপান্ড করে অতিরিক্ত হিটে। ওই ক্যাপাসিটরগুলো আপনার আনস্টেবিলিটি ক্রিয়েট করে সার্কিটে। এই জন্য আমরা চেষ্টা করি সার্কিটের নন পোলার ক্যাপাসিটর ইউজ করার জন্য। সো এখানে নন পোলার ক্যাপাসিটরের মডেল ইউজ করা হয়েছে, তবে আমি শিওর যে এখানে ইলেকট্রোলাইটিক ক্যাপাসিটর আছে, খুঁজলে পাওয়া যাবে। আমি জানি না কোথায় আছে, কিন্তু খুঁজলে পাওয়া যাবে। এরপর আমাদের যেটা লাগবে যে N4007, আমরা একটু আগে যে ডায়োডটি ইউজ করলাম ওই ডায়োডটা একটা লাগবে আমাদের। এখানে ডায়োড একটা বসাইলাম, সরি ডায়োডটা একটু সাইডে নিয়ে বসি। ডায়োডটা বসালাম, এটার সঙ্গে আমাদের একটা
রেজিস্ট্যান্স লাগবে, আমরা রেজিস্ট্যান্সের অ্যাক্রসে ভ্যালুটা নিব। আমার সার্কিটের কনফিগারেশনটা এরকম। চলেন তাহলে আমরা এখন আমাদের প্রেডিকশন করি যে সার্কিটটা রান করার আগে কেমন হবে ব্যাপারটা। সিটা কেটে দিছি, এর কোনো দরকার নেই। আমরা যখন পজিটিভ হাফ সাইকেল আমি যখন যাব, পজিটিভ হাফ সাইকেল আমার ডায়োডটা কখন যে ওপেন হবে, কত ভোল্টেজে, এটা 0.7 মানে 0.5 থেকে 0.7 গিয়ে ওপেন হবে, মানে অ্যাক্টিভেট হবে, সরি অন হবে। তো 0.7 পর্যন্ত আমি এখানে সোর্সের যে ভ্যালুটা, সেই ভ্যালুটাই আমার রেজিস্ট্যান্সের অ্যাক্রসে দেখব। কিন্তু যেই মুহূর্তে এটা 0.7 ক্রস করে যাবে এটার ভ্যালু, তখন এই ডায়োডটা বেসিক্যালি একটা শর্ট সার্কিট বা একটা ব্যাটারির মতো কাজ করবে। 0.7 ভোল্টের একটা ব্যাটারির মতো কাজ করবে। আমি এখানে আউটপুট আমি শুধুমাত্র পাবো 0.7। এখন ইন্টারেস্টিং ব্যাপারটা হবে নেগেটিভ হাফ সাইকেলে। নেগেটিভ হাফ সাইকেলে আমি যখন যাব, আমার পুরাটা রেঞ্জেই কিন্তু এই ডায়োডটা কি অবস্থা থাকবে, অন অবস্থা থাকবে না অফ অবস্থায় থাকবে? অফ থাকবে। কত ভোল্টে গিয়ে এই ডায়োডটা অন হবে বলেন তো? কত সর্বনিম্ন কত ভোল্টে গেলে এই ডায়োডটা অন হবে? স্যার এটা তো ব্রেকডাউন। 1000 ভোল্টেজে গেলে ব্রেকডাউন হবে। শুধুমাত্র তখনই এটা অন হওয়া সম্ভব, এর আগে এটা অন হওয়া কখনোই সম্ভব না। সো আমি পুরোটা সাইকেলই নেগেটিভ হাফ সাইকেলের পুরোটাতেই আমি এই ডায়োডটাকে অফ অবস্থায় পাবো। সো অফ অবস্থায় যদি পাই, তাহলে আমার এখানে পুরো ভোল্টেজটাই এই রেজিস্ট্যান্সের মধ্যে দিয়ে ড্রপ হবে, তাই না? কারশফের স্যার। ভোল্টেজ ল অনুযায়ী পুরো ভোল্টেজটাই এই রেজিস্ট্যান্সের মধ্যে দিয়ে আমার ড্রপ হবে। সো আমি পুরো নেগেটিভ হাফ সাইকেলটাই এখানে দেখতে পারবো। এডিশনালি যে জিনিসটা হবে, পজিটিভ হাফ সাইকেলে আমার এই ডায়োডটা যখন ছিল, তখন দেখেন এই ডায়োডটার এখানে পোলারিটি ছিল প্লাস, এটা ছিল মাইনাস। পজিটিভ হাফ সাইকেলের কথা বলতেছি, ঠিক আছে? চার্জ হবে। নেগেটিভ হাফ সাইকেলে যখন যাবে, নেগেটিভ হাফ সাইকেলে যে ডায়োডটা দেখবে যে এটা নেগেটিভ হয়ে গেছে, এটা নেগেটিভ হয়ে গেছে, এটা পজিটিভ হয়ে গেছে, তাই না? তো ডায়োডটা তখন কি করবে? এই সাইডে একটা কারেন্ট দেওয়ার চেষ্টা করবে না? পজিটিভের থেকে নেগেটিভের দিকে একটা কারেন্ট দেওয়ার চেষ্টা করবে না? ওটা তো ক্যাপাসিটর দিবে। হ্যাঁ, ক্যাপাসিটর দিবে। আর এটাও কিন্তু দিতেছে, নেগেটিভ হাফ সাইকেলে ও কিন্তু কারেন্টের দিকে দিতেছে, তাই না? অবশ্যই তাহলে অবশ্যই এই দুইটা কারেন্ট যোগ হয়ে যাবে। দুইটা কারেন্টের যোগফল যে রেজিস্ট্যান্সটার মধ্যে দিয়ে ড্রপ হবে। তাহলে এখন যেই ড্রপটা হবে, সেই ড্রপটা ভোল্টেজের অরিজিনাল ভ্যালুর থেকে বেশি হবে না? ওই যে ক্যাপাসিটরের টুকু হবে। ক্যাপাসিটরের জন্য আপনারা সবসময় মনে রাখবেন যে জেনারেলি আমরা কোনো একটা সার্কিটে যখন ক্যাপাসিটর ইউজ করি, ক্যাপাসিটর ইউজ করার উদ্দেশ্য হলো কি আপনার সার্কিটের ওই ব্রাঞ্চটার ভোল্টেজের চেঞ্জ আপনি অ্যাকসেপ্ট করতেছেন না, মানে ভোল্টেজের চেঞ্জটাকে আপনি বাধা দেওয়ার চেষ্টা করতেছেন। জেনারেলি তখনই কিন্তু আমরা ক্যাপাসিটর ইউজ করি। সিমিলারলি উল্টাভাবে আপনি কোনো একটা ব্রাঞ্চের কারেন্টের পরিবর্তন সহ্য করবেন না, মানে ওই জায়গার কারেন্টের পরিবর্তনকে আপনি বাধা দেওয়ার চেষ্টা করবেন, তখন আপনি ইউজ করবেন ইন্ডাক্টর। ক্যাপাসিটরের ইউজটা হলো ভোল্টেজের পরিবর্তনকে বাধা দেওয়া, আর ইন্ডাক্টরের ইউজটা হলো গিয়ে কারেন্টের পরিবর্তনকে বাধা দেওয়া। ঠিক আছে? আপনি যখন এই যে ক্যাপাসিটরের ইকুয়েশনটা দেখবেন, ক্যাপাসিটরের ইকুয়েশনটা দেখলে কিন্তু আপনি বুঝতে পারবেন যে ক্যাপাসিটর অ্যাকচুয়ালি ভোল্টেজের পরিবর্তনকে বাধা দিচ্ছে। মানে ক্যাপাসিটরের মধ্যে দিয়ে তখনই কারেন্ট পরিবাহিত হয় যখন এটার মধ্যে দিয়ে ভোল্টেজের পরিবর্তন হয়। ক্যাপাসিটরের ইকুয়েশনটা কি বলেন তো? I সমান সমান 1 জি by স্যার। dV/dt। dV/dt মানে যখনই ভোল্টেজের পরিবর্তন হয় তখনই কারেন্ট প্রবাহিত হয়। ভোল্টেজের ভ্যালু যদি কনস্ট্যান্ট হয়, তাহলে এই ডেরিভেশনের মান কি হবে? শ্রাবণী খুব নয়েজ আসে। আমার এখান থেকে নয়েজ আসতেছে? না স্যার, অন্য কারো মাইক অন হয়তো। এখানে ভোল্টেজটা যদি কনস্ট্যান্ট হয়, কারেন্টের ভ্যালু কত হবে? শূন্য। কারণ আমরা জানি যে কোনো কনস্ট্যান্ট ভ্যালু ডেরিভেটিভ 0, তাই না? সো আমার যদি ভোল্টেজের পরিবর্তন না হয়, ক্যাপাসিটর কিন্তু কখনো কারেন্ট প্রবাহিত হইতে দিবে না। যেই মুহূর্তে আপনার এখানে যদি আমরা মানে এসি সোর্সটা ইউজ না করে ডিসি সোর্স ইউজ করতাম, সেক্ষেত্রে কি হইতো? ডিসি সোর্স যদি আপনি ইউজ করতেন, তাহলে তো ক্যাপাসিটর আইডার সবসময় চার্জড অবস্থায় হইতো, অথবা সবসময় স্যার ডিসচার্জ অবস্থায় থাকতো। ডিসি সোর্সের ক্লিপিং কি করে স্যার? ডিসি সোর্সের তো ক্লিপিং ক্ল্যাম্পিং নাই। ডিসি সোর্স কি ক্লিপিং করা দরকার হয়? ডিসি সোর্সের তো আপনি একটা রেজিস্টর ইউজ করে ভোল্টেজ ডিভাইড করে নিতে পারেন, তাই না? এটা তো সমানভাবে যেতে থাকে। হচ্ছে আমি জানতাম যে ক্যাপাসিটর হচ্ছে এসি কে যেতে দেয়, ডিসি কে বাধা দেয় আর কি। কেন বাধা দেয়? ডিসি কে যেতে কেন বাধা দেয়? যে ফ্রিকোয়েন্সি ব্যাপার আছে না? না, ফ্রিকোয়েন্সি ওপেন হয়ে যায় স্যার। ঠিক আছে, আপনারা আমি আপনাদেরকে দেখাই। ঠিক আছে, মনে করেন এটা একটা ক্যাপাসিটর, এটা একটা ক্যাপাসিটর, এটার ভিতরে কি আছে? ডাইইলেকট্রিক ম্যাটেরিয়াল আছে, তাই না? ডাইইলেকট্রিক ম্যাটেরিয়াল কি? ডাইইলেকট্রিক ম্যাটেরিয়াল গুলো আসলে এমন একটা
কম্পাউন্ড, যেই কম্পাউন্ডের ভিতরে আপনার ডাইপোল তৈরি হয়। আপনারা নিশ্চয়ই ডাইপোল কথাটা শুনছেন। ডাইপোল মানে কি? ডাইপোল মানে এটার একটা পজিটিভ পোল থাকে এবং এটার নেগেটিভ পোল থাকে। ওই জিনিসটাকে আমরা বলি হলে গিয়ে ডাইপোল। তো এটার ভিতরে আপনি কোনো ভোল্টেজ যখন দেন না, এটার মধ্যে র্যান্ডমলি ডিস্ট্রিবিউটেড অনেকগুলো ডাইপোল আছে এটার ভিতরে। খুবই ভালো কথা। তো আপনি এটার সঙ্গে একটা সোর্স কানেক্ট করলেন, সোর্সের এই সাইডটা পজিটিভ, এই সাইডটা নেগেটিভ। এখন দেখেন ঘটনা কি হবে। ঘটনা হবে এই যেখানে যে একটা প্লেট রাখছেন, আপনার ধাতব পাত রাখছেন, এইটার মধ্যে পাত। প্রচুর পরিমাণে ফ্রি ইলেকট্রন আছে আমার, তাই না? আপনারা তো জানেন ফ্রি ইলেকট্রন আছে। তো ফ্রি ইলেকট্রনগুলো তখন কি করবে? আপনার পজিটিভের দিকে যাওয়ার চেষ্টা করবে। আর নেগেটিভটা কি করবে? নেগেটিভটা চেষ্টা করবে যে ইলেকট্রনকে এই সাইডে চাপায় দেওয়ার জন্য। কারণ ও করবে কি, ইলেকট্রনকে রিপেল করবে, বিকর্ষণ করবে। তো বিকর্ষণ করলে কি হবে? এখানে প্রচুর পরিমাণে ইলেকট্রন জমা হবে, আর এখান থেকে ফ্রি ইলেকট্রনগুলো এখানে চলে আসবে। তাহলে এখানে কি হবে? এটা পজিটিভ হয়ে যাবে না চার্জ? জি বুঝতে স্যার। পারছেন সবাই? এখান থেকে ফ্রি ইলেকট্রন চলে যাচ্ছে, এগুলো কিন্তু ফ্রি ইলেকট্রন, ঠিক আছে? আর এখানে কি হচ্ছে? ফ্রি ইলেকট্রন জমা হচ্ছে। তাহলে এটা হয়ে যাবে নেগেটিভ, এটা হয়ে পজিটিভ। এখন যেহেতু এটার একটা পাত পজিটিভ হইতেছে আর একটা পাত নেগেটিভ হইতেছে, তাহলে এই দুইটার মাঝখানে একটা ভোল্টেজ ডিফারেন্স তৈরি হবে না? কারণ আমরা জানি যে কোনো একটা জায়গায় যদি পজিটিভ থাকে আর কোনো একটা জায়গায় যদি নেগেটিভ থাকে, এই দুইটার মাঝখানে একটা ভোল্টেজ ডিফারেন্স তৈরি হয়। হ্যাঁ স্যার, ওই যে আকর্ষণ করবে মানে সেম চার্জ গুলো, যার কারণে মাঝখানে ডিফারেন্সটা অনেক বেশি বড় হয়ে যায়। হ্যাঁ, ঠিক বলছেন। সো এখানে একটা ভিসি ধরলাম যে ভিসি একটা ভোল্টেজ ডিফারেন্স তৈরি হবে। এই ভিসির ভ্যালু সর্বোচ্চ কত হইতে পারবে বলেন তো? স্যার এটা জানি না কত। চিন্তা করে বলেন কতক্ষণ পর্যন্ত এই যে এই প্রসেসটা চলতে থাকবে? কতক্ষণ পর্যন্ত? ব্যাটারি তো মানে হচ্ছে 3 সোর্সের ভোল্টের সমান হবে স্যার। 1.5 ভোল্ট। এটা স্যার যেই 1.5 ভোল্ট। যেই মুহূর্তে আপনার ভিই সমান সমান ভিসি হয়ে যাবে, যেই মুহূর্তে ভিই সমান সমান ভিসি হয়ে যাবে, ওই পয়েন্টে আপনার এখানের ভোল্টেজও যা, এখানের ভোল্টেজও তাই। তখন কি আর ফ্রি ইলেকট্রন মুভমেন্ট করবে কোনো? না। না স্যার। তাহলে ভি যখন ভিসি সমান সমান হয়ে যাবে, তখন বেসিক্যালি এখানে তখন একটা ওপেন সার্কিট তৈরি হয়ে যাবে না? জি স্যার। যখনই কোনো কারেন্ট পাস করতেছে না, এটার মানে কি ওখানে একটা ওপেন সার্কিট তৈরি হইতেছে, তাই না? জি স্যার। তাই এই জন্য ডিসি ভোল্টেজ যদি আপনার হয়, সেখানে আপনার একটা নির্দিষ্ট পর্যায়ে গিয়ে, এই যে যতক্ষণ পর্যন্ত ইলেকট্রনটা গিয়ে গিয়ে এখানে ভিসিটাকে ভি এর সমান না করতেছে, ততক্ষণ পর্যন্ত ডিসি সার্কিটে একটা কারেন্ট প্রবাহিত হয়। আর যেই মুহূর্তে এই দুইটা ভোল্টেজ সমান হয়ে যায়, তখন আর কোনো কারেন্ট পাস করে না। যেহেতু পোলারিটি চেঞ্জ হচ্ছে না, সেহেতু কারেন্ট পাস করে না। কিন্তু এই জিনিসটা আপনি এসির ক্ষেত্রে চিন্তা করেন। এসির ক্ষেত্রে কি হইতেছে? এই সোর্সটা এখন আমরা চিন্তা করলাম, এই সোর্সটা আমাদের এসি একটা সোর্স। পজিটিভ হাফ সাইকেলে এই জিনিসটা এইভাবে হচ্ছে, আমি যেটা বললাম। কিন্তু নেগেটিভ হাফ সাইকেলে যেটা হইতেছে, পুরো জিনিসটা কিন্তু অর্ডারটা রিভার্স হয়ে যেতেছে, তাই না? হ্যাঁ স্যার। তার মানে যেই পার্টটা আগে ছিল পজিটিভ, সেই পার্টটা কিছুক্ষণের জন্য হইলেও সোর্স হিসাবে কাজ করতেছে। এই জিনিসটা সোর্স হিসাবে কাজ করতেছে, ও ভোল্টেজের পরিবর্তনকে বাধা দেওয়ার চেষ্টা করতেছে। কিন্তু একটা পর্যায়ে গিয়ে ও কিন্তু ঠিকই নেগেটিভ হয়ে যাবে, আর এটা হয়ে যাবে পজিটিভ। তাইলে কি হবে? তখন এটার মধ্যে দিয়ে অ্যাপারেন্টলি মনে হবে যে একটা কারেন্ট পাস করতেছে। আসলে কিন্তু কোনো ক্যাপাসিটরের ভিতরে কারেন্ট পাস করে না। পৃথিবীর কোনো ক্যাপাসিটরের ভিতর দিয়ে কিন্তু কখনো কারেন্ট পাস করে না। কিন্তু অ্যাপারেন্টলি আমাদের মনে হয় যে এটার ভিতর দিয়ে একটা কারেন্ট পাস করতেছে। কারণ কি? কারণ এই যে ধাতব যে প্লেটগুলো আছে, এটার থেকে ফ্রি ইলেকট্রন একবার এদিকে মুভ করতেছে, একবার এদিকে মুভ করতেছে। আর ভিতরে ডাইপোলগুলোর মধ্যে কি হইতেছে চিন্তা করেন। ডাইপোলগুলো যখন পজিটিভ হইতেছে এটার ভোল্টেজ, তখন ডাইপোলগুলোর যে নেগেটিভ প্রান্তগুলো আছে, নেগেটিভ প্রান্তগুলো পজিটিভের কাছে থাকতেছে, আর পজিটিভগুলো কি থাকতেছে? নেগেটিভের কাছে থাকতেছে। কিন্তু যখনই আপনি পোলারিটি উল্টে দিতেছেন, ডাইপোলগুলো আবার কি করতেছে? পোলারিটি ফ্লিপ করতেছে না ফ্রিকোয়েন্সির সাথে সাথে? জি স্যার। ওইটার কারণে আমার মনে হয় যে এটার ভিতর দিয়ে একটা কারেন্ট পাস করতেছে, কিন্তু আসলে কিন্তু কারেন্ট পাস করতেছে না। আসলে জাস্ট ইলেকট্রনগুলো ভাইব্রেট করতেছে, একবার এই প্লেট থেকে এখানে যেতেছে, একবার এখান থেকে এখানে যেতেছে, ভাইব্রেশনের মতো জিনিসটা ভাইব্রেট করতেছে। সো এই জন্য আপনার ডিসির পোলারিটি যেহেতু ফিক্সড, এই জন্য ডিসিতে একটা পর্যায়ে গিয়ে ক্যাপাসিটর ওপেন সার্কিট হয়ে যায়, কিন্তু এসিতে ওপেন সার্কিট হইতে পারে না। এই ফ্রি ইলেকট্রনগুলো ব্যাক অ্যান্ড ফোর্থ ছোটাছুটি করতে থাকে। আমি কি আপনার কোশ্চেনের উত্তর দিতে পারছি? হ্যাঁ স্যার, আসলে হচ্ছে জানতাম যে এসি কে যাইতে দেয়, ডিসি কে বাধা দেয়, কিন্তু অ্যাকচুয়াল কারণটা জানতাম না। জানার ক্ষেত্রে আসলে ও সব কারেন্টকে বাধা দেয়। আসলে ক্যাপাসিটরের ভিতর দিয়ে কখনোই কারেন্ট প্রবাহিত হয় না। ক্যাপাসিটরের ভিতর যে কারেন্টটা প্রবাহিত হয়, এটা হলো অ্যাপারেন্ট কারেন্ট। কারণ যেহেতু ফ্রি ইলেকট্রনের মুভমেন্ট হইতেছে, এই জন্য আমাদের কাছে মনে হয় যে এটার ভিতর দিয়ে একটা কারেন্ট পাস করতেছে। আসলে কোনো ক্যাপাসিটর, যেহেতু ডাইলেকট্রিক ম্যাটেরিয়াল আমরা জানি যে এটা ইনসুলেটর। ডাইলেকট্রিক ম্যাটেরিয়াল কোনগুলো? যেমন তেল, চর্বি, এগুলো হলে কি আপনার ডাইলেকট্রিক ম্যাটেরিয়াল। তো
তো এগুলি কখনোই আপনার ন্যাচারালি ইলেকট্রিসিটিকে পাস করতে দিবে না, কোনো অবস্থাতে দিবে না। এটা এসি হোক, ডিসি হোক, যা মন চাই হোক, এটা কখনোই কারেন্টকে পাস করতে দিবে না। কিন্তু যেহেতু এটার ভিতরে ডাইপোল থাকে এবং ডাইপোলগুলো আপনার পোলারিটি শিফট করতে পারে, এই জন্য আপনার মনে হয় যে এটার ভিতর দিয়ে একটা কারেন্ট পাস করতেছে। ঠিক আছে, সো আশা করি ভবিষ্যতে এটা নিয়ে আর কনফিউজড হবেন না। সো ঠিক আছে, তাহলে আমরা এখানে নেগেটিভ হাফ সাইকেলে কি এক্সপেক্ট করতে পারি? বললাম যে পুরো ভোল্টেজটা নিচে নেমে আসবে, কারণ তখন ক্যাপাসিটরটা ডিসচার্জ করবে এবং এই ভোল্টেজের সঙ্গে ক্যাপাসিটরের ভোল্টেজটা অ্যাড হয়ে যাবে। আমরা এখন রান করে দেখি যে এত যে পেঁচাল পারলাম এটার ফলাফলটা কি। বাহ, ফলাফল কিচ্ছু নেই, 0। কেন 0? ও, বুঝতে পারছি কেন 0। বলুন তো কেন 0? স্যার এখানে আপনি 1 মাইক্রোফ্যারাড দিচ্ছেন। ছোট্ট 1 ন্যানোফ্যারাড দিছি, বেশি ছোট হয়ে 10 গেছে। thousand fine. এখন দেখি ঘটনা কি হলো। আমাদের ভোল্টেজটা মনে হয় কমানো ছিল অনেক, তাই না? জি স্যার, ভোল্টেজটা কমানো ছিল, ভোল্টেজটা আবার আগের লেভেলে নিয়ে যাই, 6 এ নিয়ে যাই তারপর রান করি, এখন একটু বুঝতে সুবিধা হবে। তাহলে দেখেন দুইটা কিন্তু অ্যাপারেন্টলি দুইটা সিগন্যাল দেখতে কিন্তু আমাদের কাছে একই রকমই লাগতেছে, তাই না? দেখেন এখানে কয়টা আছে, 1 2 3 4 5 6, 12 ভোল্ট। এখানে আছে 1 2 3 4 5, আর দুইটার হাফ মিলে মোটামুটি এখানেও 6 আছে, 6 দুগুণে 12 আছে, তাই না? জি স্যার। কিন্তু এখন দেখেন সমস্যাটা কোথায়? সমস্যাটা হলো কি, এটার গ্রাউন্ডটা মোটামুটি মাঝামাঝি একটা জায়গাতে আছে, আর এটার গ্রাউন্ডটা কোথায় আছে দেখি। এটার গ্রাউন্ডটা দেখছেন কোথায়? এটার গ্রাউন্ডের থেকে শুধুমাত্র হাফ ঘর গেছে, আর বাকি পুরোটা কিন্তু নেগেটিভ হাফ সাইকেলে। সবাই কি দেখতেছেন? জি স্যার। তার মানে আপনার এখানে উপরে গেছে হলো 0.7 এর মতো, 1 বা 0.7 এর মতো গেছে, আর বাকি পুরা 11.3 ভোল্টই কিন্তু ড্রপ হয়েছে আমার নেগেটিভ হাফ সাইকেলে। তার মানে আমরা যে জিনিসটা প্রেডিক্ট করছিলাম ওইটা কারেক্ট, যে আমার এটার -6 তো আছেই, প্লাস পজিটিভ হাফ সাইকেলে ক্যাপাসিটরটা যে চার্জ হয়েছিল ওটাও ডিসচার্জ অ্যাড করছে, হবে। দুইটা মিলে আমরা 11.3 পাইছি। সো পুরো জিনিসটাকে টেনে আমরা নিচে নামে আনলাম। এখন আমি যদি আপনাদেরকে কোশ্চেন করি যে এই জিনিসটাই আমি করব কিন্তু উল্টাভাবে করব, মানে পুরো পরিবর্তনটা আমি দেখব পজিটিভ হাফ সাইকেলে, সেই ক্ষেত্রে আমাদের কি করতে হবে? খালি ডায়োডটা চেঞ্জ করলে হবে। শুধু ডায়োডটা চেঞ্জ করলেই হবে। সবাই কি বুঝতে পারছেন? ডায়োডটা উল্টাই দিতে হবে। জি স্যার। কারো কি কোনো কোশ্চেন আছে আপনাদের? আমার মনে হয় এটা অনেক সহজ ছিল আজকের অন্যান্য ক্লাসের তুলনায়। জি স্যার। আচ্ছা, তো আপনাদের যেটা করতে হবে বরাবরের মতনই আমি আপনাদেরকে অ্যাসাইনমেন্ট দিয়ে দিব। অ্যাসাইনমেন্ট আপনারা করবেন এবং এই ইসের ল্যাব ম্যানুয়ালের অ্যাসাইনমেন্টে 2 নম্বর একটা কোশ্চেন আছে, হোয়াট ইজ ভোল্টেজ ডাবলার, এবং একটা ভোল্টেজ ডাবলার আপনাদেরকে ডিজাইন করতে হবে। সো আপনারা ইন্টারনেট থেকে পড়ালেখা করে একটা ভোল্টেজ ডাবলার ডিজাইন করে আনবেন। আমার মনে হয় সবাই পারবেন, ইন্টারনেটে অ্যাভেলেবেল উদাহরণ আছে এটার। ভোল্টেজটা স্যার ডাবল একটু করে দিবে। আইডিয়া দিন ডাবলারটা কি? আমার নিজের আইডিয়া নেই কোনো। ভোল্টেজ ডাবলার ভোল্টেজকে ডাবল করে দিবে। সো আমার মনে হয় এখানে ক্যাপাসিটর বেশি ইউজ করতে হবে আপনাকে। এখানে যেমন একটা ক্যাপাসিটর ইউজ করছেন, আপনি যদি 2টা ব্রাঞ্চ করে দেন, ক্যাপাসিটর এবং ডায়োডের 2টা ব্রাঞ্চ করে দেন, আমার মনে হয় সেই ক্ষেত্রে ভোল্টেজটা 2 সাইকেলেই ডাবল হয়ে যাবে। মানে এক সাইকেল, এখানে তো ক্যাপাসিটরটা শুধুমাত্র নেগেটিভ হাফ সাইকেলে ক্যাপাসিটরটা ডিসচার্জ করতেছে, তাই না? আপনি যদি এমন একটা ক্যাপাসিটর রাখেন যেটা পজিটিভ হাফ সাইকেলেও ডিসচার্জ করবে, তাহলে আমার মনে হয় ভোল্টেজটা ডাবল করা সম্ভব। মানে কয়েকটা সাইকেল রান করার পরেই ক্যাপাসিটর যখন ফুললি চার্জড হয়ে যাবে তখন ওর বোথ ওয়েতেই ক্যাপাসিটর ডিসচার্জ করবে। 2টা ক্যাপাসিটর লাগবে তখন আপনার, 2টা ক্যাপাসিটর লাগবে, 2টা ডায়োড লাগবে। স্যার আমার Try- একটা কথা ছিল স্যার। হ্যাঁ বলেন। স্যার আমি তো আমার ল্যাপটপটা দিয়ে স্যার কাজ করতে পারতেছি না স্যার, এখন কি করবো স্যার? আমরা পার্মানেন্টলি অন্য গ্রুপে চলে যাব? কেন কাজ করতে পারতেছেন না? স্যার বললাম না স্যার, মানে ল্যাপটপটা মানে কোনো সফটওয়্যার ইনস্টল করতে পারতেছি না তো স্যার। স্যার আপডেট চাইতেছে স্যার, এখন আচ্ছা, আপডেটও দিতে পারতেছি না, কিছু করতে একটা কাজ পারতেছি না। করি, আপনি মনে হয় ইনস্টলেশনের সময় তাহলে অটো আপডেটটা মানে ক্র্যাক হয়নি, আপনার সফটওয়্যারটা ক্র্যাক হয়নি, বুঝতে পারছেন? স্যার আমার ল্যাপটপ স্যার পুরো এটাই স্যার আপডেট দিতে পারে, এখন স্যার মোবাইল হটস্পট দিয়ে স্যার কিছু করতে পারতেছি না। আচ্ছা, তো আমি আপনাদের ক্লাসে এমন কেউ আছেন যে রিমোট ডেস্কটপ ইউজ করছেন? এনিডেস্ক বা জুমের রিমোট অ্যাক্সেস এই জিনিসটা কি ইউজ করছেন? টিম ভিউয়ার করছি স্যার। করছেন? ইন্ডেক্সা টিম ভিউয়ার করছি। আপনারা একটু আপনাদের মধ্যে কেউ এক্সপার্ট একজন কি ওনার সমস্যাটা সমাধান করে দিতে পারবেন সফটওয়্যারটা রিইনস্টল করে? স্যার
এটা তো স্যার কেউ কি বুঝতে আছেন এই পারতেছি না দায়িত্বটা স্যার, নিতে পারবেন? চেষ্টা করে দেখতে তাহলে পারি একটু স্যার। চেষ্টা করে দেখেন তো ওনার সমস্যাটা সমাধান করতে পারেনি। আমার মনে হয় ওনার সফটওয়্যারটা ঠিকমতো ক্র্যাক হয়নি। আমার যেটা ধারণা ভুল হতে পারে। আপনারা একটু রিইনস্টল করে স্যার দেখেন ওর যে ল্যাপটপে যদি স্যার আমার প্রবলেম হয় তাহলে ল্যাপটপেই তো স্যার স্যার ওটা সমস্যা কিছু স্যার। করে না, কিন্তু স্যার প্রোটিয়াস এত ছোট একটা সফটওয়্যার, আমার মনে হয় না ল্যাপটপের সমস্যার কারণে হবে। আপনি কি সফটওয়্যারটা ইনস্টল করে স্যার ডিলিট করে দিয়েছিলেন? ইনস্টল স্যার করে কি ডিলিট করছিলেন? স্যার একবার ইনস্টল করছিলাম স্যার, করার পরে কাজ করে না, পরে আবার ডিলিট করে দিয়েছি স্যার। আনইনস্টল করছিলেন নাকি ডিলিট করছিলেন? স্যার ডিলিট করছিলাম স্যার। এই জায়গায় তো মনে হয় ঝামেলা করে ফেলছেন একটা। ডিলিট করলে ডিএলএল ফাইলগুলো মিসিং হয়ে যায়। আপনি উইন্ডোজ মনে রিইনস্টল করলে সমস্যাটা সমাধান হবে তাইলে। স্যার তারপর স্যার আমার স্যার হটস্পট কানেক্ট করলে স্যার ল্যাপটপই স্যার ঠিকমতো চলতেছে না স্যার। আচ্ছা, এই সমস্যার সমাধান তো আসলে আমার কাছে নাই। চেষ্টা করেন, যদি না পারেন তাহলে আমরা নেক্সট ক্লাসে এই 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 এক্সপেরিমেন্টটা তাহলে আপাতত আপনি অন্য কোনো গ্রুপের সঙ্গে করেন। জি স্যার। করে কিন্তু আপনার কিন্তু থাকতে হবে, আপনার প্যারামিটার কিন্তু আপনার গ্রুপেরই থাকতে হবে। বুঝতে পারছেন? প্যারামিটার কিন্তু আপনার গ্রুপেরই থাকবে, জাস্ট আপনি আরেকজনকে দিয়ে করাবেন। আমার কথাটা বুঝতে পারছেন? জি স্যার বুঝতে পারছি স্যার। আমরা তো স্যার আজকেরটা স্যার মানে অন্য গ্রুপেরটাই করে দিচ্ছি স্যার, ওটা আমাদের করেন নিজেরটা না, করে নেই। আপনার নিজেরটাই করেন কিন্তু আরেকজনকে দিয়ে করেন। যে একবার সিমুলেশন রান করতে পারছে সে দুইবারও রান করতে পারবে। জি স্যার। এটা এমন কঠিন কিছু না। আচ্ছা, আরেকটা জিনিস সেটা হলো কি, আপনাদের প্রত্যেকটা ল্যাবের ক্লাসে একটা করে প্রজেক্ট থাকে। এটা নিশ্চয়ই আপনারা জানেন যে প্রজেক্ট থাকে। তো আপনাদেরকেও আমি এরকম সিমিলার একটা প্রজেক্ট দিব। এই প্রজেক্টটা আপনাদেরকে মিড টার্মের পরে জমা দিতে হবে। প্রজেক্টটা খুবই সহজ। প্রজেক্টটা হলে কি, আপনারা একটা সাউন্ড প্রি অ্যাম্প্লিফায়ার বানাবেন। মাইক্রোফোনের জন্য একটা প্রি অ্যাম্প্লিফায়ার বানাবেন। মাইক্রোফোনের প্রি অ্যাম্প্লিফায়ারটা যেটা করে যে, আমরা জানি জেনারেলি দুই টাইপের মাইক্রোফোন আমরা ইউজ করি। এর মধ্যে এক টাইপের মাইক্রোফোনের নাম হলো কি কন্ডেন্সার মাইক্রোফোন। কন্ডেন্সার মাইক্রোফোন হলে কি আপনাদের ল্যাপটপ, মোবাইল, তারপর মনে করেন যে শার্টের কলারের মধ্যে লাগানো যে মাইকগুলো থাকে ছোট ছোট, ওগুলোতে জেনারেলি কন্ডেন্সার মাইক থাকে। তারপর স্টুডিওতে যখন গান টান গায় স্টুডিওর ভিতরে, তখন জেনারেলি কন্ডেন্সার মাইক্রোফোন ইউজ করে। কন্ডেন্সার মাইক্রোফোন হলে কি বেসিক্যালি একটা ক্যাপাসিটর। তো আপনি যখন কথা বলতেছেন, এই বাতাসের চাপে ওটার ক্যাপাসিটেন্স চেঞ্জ হয়। আর এই ক্যাপাসিটেন্সের চেঞ্জটা ও ডিটেক্ট করে ওটাকে ও সাউন্ডে পরিণত করে। এই ভয়েসের কারণে যে ক্যাপাসিটেন্স চেঞ্জ হতেছে। আরেক ধরনের মাইক্রোফোন থাকে যেটার নাম হলো ডাইনামিক মাইক্রোফোন। ডাইনামিক মাইক্রোফোন আপনারা দেখবেন যে স্টেজে যখন কথা বলে, যে ওয়াজ যখন হয়, বক্তৃতা যখন দেয়, বা কনসার্টে যখন গান গায়, তখন দেখবেন যে হাতের মধ্যে মাইক ধরে গান গায়। উপরে একটা মেটালের বলের মতো থাকে, একটা হ্যান্ডেল থাকে। ওগুলো হলে কি ডাইনামিক মাইক্রোফোন। ডাইনামিক মাইক্রোফোনের ভিতরে থাকে হলে কি একটা সলিনয়েড, মানে পেঁচানো একটা কয়েল থাকে কন্ডাক্টরের, ওটার ভিতরে একটা শ্যাফটের মতো থাকে। তো আপনি যখন কথা বললে ওই শ্যাফটটা উপরে নিচে মুভমেন্ট করে স্প্রিং এর মধ্যে। তো আমরা জানি যে কোনো একটা কয়েলের মধ্যে দিয়ে যখন একটা কন্ডাক্টর যখন মুভ করে, তখন ওখানে একটা ইএমএফ তৈরি হয়। আপনারা যদি ফ্যারাডেস ল অফ ইন্ডাকশন জানেন, তো জানবেন যে ওখান থেকে একটা ইএমএফ তৈরি হয়। ওই ইএমএফটা ডিটেক্ট করে আপনার ডাইনামিক মাইক্রোফোন থেকে সাউন্ডে কনভার্ট করা হয়। ডাইনামিক মাইক্রোফোন কেন ইউজ করা হয়? যেহেতু স্টেজের মধ্যে আশপাশ থেকে অনেক সাউন্ড আসতে থাকে। আপনার পাশে একজন গিটার বাজাইতেছে, সামনে দর্শকরা হই হই করতেছে। ও যদি সব সাউন্ড ক্যাপচার করে, তাহলে যে গান গাইতেছে ওর আওয়াজই তো ক্যাপচার হবে না, তাই না? এই জন্য ডাইনামিক মাইক্রোফোনের আপনার সেন্সিটিভিটি খুবই কম। ও শুধুমাত্র ওর সামনে যে কথা বলতেছে বা সামনের থেকে যে সাউন্ডটা আসতেছে, ও শুধুমাত্র ওই সাউন্ডটা ক্যাপচার করে, আশেপাশের কোনো সাউন্ডও ক্যাপচার করে না। ওয়ারাস আপনার কন্ডেন্সার মাইক্রোফোন যেটা, ওটা আশেপাশের সব আওয়াজ ক্যাপচার করে। যেমন আপনারা যে মোবাইলে এখন জুমে ক্লাস করতেছেন, আপনারা যদি উপরে একটা ফ্যান চালু রাখেন, আপনার ফ্যানের আওয়াজ আসবে। কোনো বিল্ডিং এর যদি কনস্ট্রাকশন চলতে থাকে, ওই কনস্ট্রাকশনের আওয়াজ আসবে। কিন্তু আমি এখন একটা ডাইনামিক মাইক্রোফোনের কথা বলতেছি, আমার পাশে কিন্তু ফ্যান চলতেছে, আমার বাসার পাশে কনস্ট্রাকশনের কাজ হইতেছে। আমি আশা করি যে আপনারা কোনো কিছু শুনতে পারতেছেন না, আপনারা শুধুমাত্র আমার ভয়েস শুনতে পারতেছেন। জি স্যার। কারণ আমি একটা ডাইনামিক মাইক্রোফোন ইউজ করতেছি। আমি যদি কন্ডেন্সার মাইক্রোফোন ইউজ করতাম, তাহলে এই সব আওয়াজ আপনারা শুনতে পারতেন। স্যার হেডফোন গুলা কি স্যার? আমরা যে হেডফোন গুলো কন্ডেন্সার যত চিপ মাইক্রোফোন দেখবেন সব কন্ডেন্সার। কারণ কন্ডেন্সার মাইক্রোফোন আপনার ইউজ করা মানে ইমপ্লিমেন্ট করা খুব সহজ, ছোট হয়, সেনসিটিভিটি অনেক বেশি। কিন্তু ডাইনামিক মাইক্রোফোনের সেনসিটিভিটি খুবই কম। স্যার আপনি যেটা ইউজ করতেছেন সেটা কি টাইপের, মানে কেমন স্যার? ওই যে স্টেজে যেগুলো দেখছেন ওগুলোই। ও ওয়্যারলেস নাকি? ওয়্যারলেস না, ওয়্যার্ড। কিন্তু এটাকে ড্রাইভ করা খুবই ডিফিকাল্ট, মানে এটাকে প্রচুর গেইন করতে হয়, সিগন্যালটাকে অনেক গেইন করতে হয়। কারণ আপনি চিন্তা করতে পারতেছেন যে একটা শ্যাফট মুভ করতেছে, এটার থেকে কতটুকুই বা ইএমএফ তৈরি হবে।
খুব সামান্য পরিমাণ জি ভোল্টেজ স্যার, তৈরি তাই হবে। তো। এই সামান্য পরিমাণ ভোল্টেজটাকে অ্যাম্প্লিফাই করে 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 আপনার ভয়েসটাকে ডিটেক্ট করতে হবে। তো এটার ফলে যেটা হয়, আশেপাশে যত নয়েজ আছে, মানে এই যে কম্পিউটারের ভিতরে আপনার মাদারবোর্ডের ভিতরে যে নয়েজ, সুইচিং এর ফ্রিকোয়েন্সির কারণে যে নয়েজ, 50 হার্টজের যে নয়েজ, এই সবগুলো নয়েজই কিন্তু এখানে অ্যাম্প্লিফাই হয়। তা আপনি যদি আপনার অরিজিনাল ভয়েসটাকে প্রি অ্যাম্প্লিফাই না করে সিস্টেমে নেন, সিস্টেমের মধ্যে দিয়ে যদি গেইন করেন, তাহলে এই যে সিস্টেমের নিজস্ব যে নয়েজ, কম্পিউটারের নিজস্ব যে নয়েজ, এই নয়েজটাও কিন্তু আপনার ইন্ট্রোডিউস হবে। এই জন্য আমাদের একটা প্রি জি স্যার। অ্যাম্প্লিফায়ারের প্রয়োজন, যেটা আপনার ওই মাইক্রোফোনের সঙ্গে লাগানো থাকবে এবং মাইক্রোফোনের সিগন্যালটাকে ও বুস্ট করে তারপর কম্পিউটারে নেবে। তো আপনাদের কাজ হলে গিয়ে আপনারা এরকম ইন্টেলিজেন্ট একটা প্রি অ্যাম্প্লিফায়ার ডিজাইন করবেন। যেই প্রি অ্যাম্প্লিফায়ারের মধ্যে আপনার কনসিডারেশন কি হবে? কনসিডারেশন হবে যে আপনি একটা সিগনিফিক্যান্ট অ্যামাউন্ট অফ বুস্ট দিবেন এই ভোল্টেজটাকে। 2 নম্বর কনসিডারেশন কি হবে? আপনার যে নয়েজগুলো আছে, লো ফ্রিকোয়েন্সি এবং হাই ফ্রিকোয়েন্সি যে নয়েজ আছে, লো ফ্রিকোয়েন্সি নয়েজ কোথা থেকে আসে? আমাদের এই যে 50 হার্টজের নয়েজ আছে এই ইসের থেকে, পাওয়ার লাইন থেকে। তারপর আশেপাশে আপনার যদি মাইক্রোওয়েভ থাকে বা আপনার রেডিও সিগন্যাল যদি থাকে 2.4 মেগাহার্টজ বা আরো হায়ার ফ্রিকোয়েন্সি যদি থাকে, সেগুলোকে আপনারা কাট অফ করবেন। এই নয়েজগুলোকে আপনি বাদ দিবেন। আরেকটা নয়েজ কি থাকতে পারে? এই যে আমি মাইক্রোফোনটা যে এক হাত থেকে আরেক হাতে নিব, আপনার স্টেজে নিশ্চয়ই দেখছেন যখন গান গায় তখন মাইক্রোফোনটা এক হাত থেকে আরেক হাতে নেয়। এই এক হাত থেকে আরেক হাতে নেওয়ার কারণে কিন্তু দেখবেন যে একটা নয়েজ ইন্ট্রোডিউস হয়। এই নয়েজটাকে আপনারা কাট করার ব্যবস্থা করবেন। এটার জন্য আপনাদেরকে ফিল্টার ডিজাইন করতে হবে, ইন্টেলিজেন্ট ফিল্টার ডিজাইন করতে হবে। সো এই ফিল্টার এবং প্রি অ্যাম্প্লিফায়ারের পুরো কম্বিনেশনটাই আপনারা অ্যাসাইনমেন্ট আকারে আমাকে জমা দেবেন, এবং আপনাদের মধ্যে যার ডিজাইনটা সবচেয়ে ভালো হবে তার ডিজাইনটা আমি পিসিবিতে ডিজাইন করব, ডিজাইন করে কম্পোনেন্ট সোল্ডার করব, সোল্ডার করে আমি টেস্ট করব, টেস্ট করে দেখব তারটা আসলেই ভালো ডিজাইন হচ্ছে নাকি। মানে তার পুরস্কার হলে গিয়ে এটাই যে তার ডিজাইনটা আমি নিজে পিসিবিতে বানাবো, বানায় আমি টেস্ট করব যে তারটা সুন্দর মতো আমার মাইকের সঙ্গে কাজ করতেছে নাকি। সবাইকে অ্যাসাইনমেন্টটা বুঝতে পারছেন? জি স্যার। জি স্যার, আমি কি কি মোটামুটি করতে বুঝছি। হবে এটা আমি ডক আকারে লিখে দিব আপনাদের। এটা লাস্ট ডেট হলে গিয়ে মিড টার্মের পরের ক্লাসে, মনে করেন 30 তারিখের দিকে। 30 তারিখের পরে আমি আপনাদের কাছ থেকে অ্যাসাইনমেন্টটা জমা নিব। অনেক সময় আছে, 3 উইক সময় আছে এখনো। হ্যালো, কিন্তু এর হ্যাঁ, মধ্যে স্যার অনেক কিছু আমাদের এবার। অনেক কিছু। হ্যাঁ, মিডের পরে একটু ফাঁকা সময় থাকে, একটু প্রেশার কম থাকে, জাস্ট মিডটা শেষ হওয়ার পরেই ওই জি স্যার, সময়টুকুতে এই আপনারা একটু উইক চেষ্টা পরের করবেন। উইক স্যার আমাদের অনেক প্রেসার। অনেক প্রেশার আমি জানি। এই 2 উইক স্যার সো এই 2 মানে উইক কোনো প্রেশার শেষের নেই। দিকে তো মিডটা স্যার শেষ হওয়ার পরে 4-5 দিন ট্রাই করলেই আপনারা খুব সহজ। জাস্ট আপনার একটা অপএম্প লাগবে, অপএম্প দিয়ে একটা অ্যাম্প্লিফায়ার বানাবেন, আর সাথে কিছু দিবেন, বাফার আর ফিল্টার দিবেন। জি আর স্যার, যদি কোনো তাই। সমস্যা হয় আমাকে বলবেন, আমি মডিফাই করে দিব আপনাদের অবশ্যই সিস্টেম। স্যার। ঠিক আছে? জি স্যার, জি স্যার। আচ্ছা, তো আপনাদের নেক্সট ক্লাসে কাজ হলে গিয়ে ল্যাব রিপোর্ট করে আনবেন আর 3টা ল্যাব রিপোর্ট পড়ে আসবেন, যাতে আপনারা ওই পপ কুইজটাতে ভালো করেন। ঠিক আছে? স্যার একটু জি কথা ছিল স্যার। বলেন। স্যার আমি তো আজকে ফার্স্ট ক্লাস, এর আগে হুম। ক্লাস করতে পারি নাই, রেজিস্ট্রেশন করছিলাম না। আমি কোনো গ্রুপের সাথে এখন অ্যাড হইনি। আমি কি আপনি কোনো একটু গ্রুপের কাইন্ডলি সাথে অ্যাড হতে পারবো? সিআর এর সঙ্গে যোগাযোগ করেন। স্যার এই গ্রুপের শেয়ারটাই তো স্যার এখনো মানে সেইভাবে করা হয়নি স্যার। কি স্যার বলেন? সিআর এর ডিটেল নাই আমাদের গ্রুপে? স্যার আমারও স্যার আমাদের ফার্স্ট হ্যাঁ, ক্লাস স্যার, তাই তো। অথচ আমিও স্যার কোনো গ্রুপে স্যার শান্ত আচ্ছা, স্যার অ্যাড আপনাদের কিন্তু নেই। ওর তো আপনাদের অন্য ক্লাসের গ্রুপে স্যার। সিআর কে? আপনাদের ক্লাসের সিআর কে? স্যার আমাদের শোভন ক্লাসের শেয়ার শোভন তো আমাদের আহমেদ। শান্ত, ক্লাসে কিন্তু যে স্যার ও অন্য সিআর গ্রুপে। ছিল সে হচ্ছে D4 ল্যাব ক্লাস করতেছে আর কি স্যার। আপনি এখান থেকে কাউকে বানিয়ে দেন স্যার, হয়তো আচ্ছা, শোভন আপনি বা বলেন হচ্ছে কে হইতে চান? বায়েজিদকে বানিয়ে দেন স্যার। কে হইতে চান? স্যার বায়েজিদ হইতে চান? হ্যাঁ স্যার, আপনি বায়েজিদ বা সুমন যে কোনো একজনকে তাহলে বানিয়ে দেন। বায়েজিদ, আপনি যেটা করবেন, আজকে এই ক্লাস শেষ হওয়ার পরেই আপনি আমাদের ক্লাসরুমে গিয়ে আপনার ফোন নাম্বার, ইমেল অ্যাড্রেস আর স্টুডেন্ট আইডি এটা পোস্ট করবেন। ঠিক আছে? তাহলে আমি এটা ক্লাস ওয়ার্কে গিয়ে একটা নতুন ম্যাটেরিয়াল ক্রিয়েট করে দিব আপনার ডিটেল দিয়ে। আর যারা গ্রুপ ওকে পান স্যার। নেই ওনারা সিআর এর সঙ্গে কন্ট্যাক্ট করবেন। ঠিক আছে? আচ্ছা স্যার ঠিক যদি আছে। আমি মাত্র অনলি 1% যদি স্যার এই গ্রুপের সাথে মানে গ্রুপ হয় নাই, তাহলে স্যার আমি যে কোনো এক গ্রুপে ঢুকে তাদের সাথে আপনি অ্যাড হয়ে যেতে নিজে হবে? ঢুকেন না, সিআর এর কাছে একটা লিস্ট আছে, তো ওই লিস্ট অনুযায়ী ঢুকেন, নাহলে হবে কি আমি ল্যাব রিপোর্ট দেখতে আমার সমস্যা হবে। স্যার আমিও তোর তো স্যার ল্যাপটপ এই আছে। ল্যাবে স্যার ফার্স্ট ক্লাস স্যার, আমারও কোনো গ্রুপে অ্যাড নেই। ঠিক আছে, সিআর করবে। বায়াজিদের সঙ্গে কথা বলেন, জি বায়াজিদ স্যার। করে দেবে। বায়াজিদের কাছে লিস্টও আছে, লিস্ট আমাদের ক্লাসরুমে দেওয়া আছে। আচ্ছা বায়াজিদ, তাহলে ওকে আপনি একটু স্যার। লিস্টটা আপডেট করে পোস্ট ওকে করেন। স্যার, ঠিক আছে? ঠিক আছে। ঠিক আছে আচ্ছা, স্যার। ঠিক আছে, তাহলে আজকের মতো ক্লাস এখানেই শেষ। আপনারা ভালো থাকেন। আসসালামু হ্যালো আলাইকুম। স্যার। জি স্যার।